হ্যাঁ, রেকর্ডিং স্টার্ট করেছি। আর কুইজ ওয়ানে যে মার্কস সেটা একটু পরে জানতে পারবেন, ক্লাসের শেষের দিকে জানতে পারবেন, ঠিক আছে, উইথ ফিডব্যাক। এখন আমরা লাস্ট ক্লাসে ল্যাব টু তে কি করেছি মনে আছে? ল্যাব টু তে বোধহয় আমরা ক্লাস কিভাবে ডিক্লেয়ার করতে হয় এটা দেখছিলাম, তাই না? ক্লাস কিভাবে ডিক্লেয়ার করতে হয়, অবজেক্ট কিভাবে বানাতে হয়, এবং আমরা এই কনস্ট্রাক্টর করেছিলাম না আগের ক্লাসে? জি স্যার। কনস্ট্রাকশনের কথা বলেছিলেন। হ্যাঁ, কনস্ট্রাক্টর নিয়ে কথা বলেছিলাম, ওইটা নিয়ে কোডও করেছিলাম, তাই না? আচ্ছা, আপনারা কেউ এই যে ল্যাব ম্যানুয়ালটা দেওয়া আছে ওটার মধ্যে যে জি স্টুডেন্ট স্যার। ক্লাসটা আছে সেটা দেখছিলেন সবাই? ল্যাব ম্যানুয়ালে যে স্টুডেন্ট ক্লাসটা দেওয়া আছে এটা কি দেখেছিলেন? জি স্যার। আচ্ছা, তো স্টুডেন্ট ক্লাসটার মধ্যে আজকে একটা কাজ করি, আজকে ক্লাস এবং অবজেক্ট নিয়ে আরেকটু কথা বলবো। কিছু থিওরিটিক্যাল কথাবার্তা বলবো, যেগুলো হচ্ছে আই গেস ল্যাবে আমি একটু বললে সুবিধা হবে, ঠিক আছে? তো এই কথাবার্তাগুলো বলে মোটামুটি হচ্ছে আমরা আজকে বেসিক্যালি যেটা আজকে মেইন কাজ সেটা হচ্ছে ইনপুট কিভাবে নিতে হয়। তো ইনপুট নেওয়া আসলে খুব একটা টাফ কিছু না, আজকে ক্লাসটা অত বড় হবে না, ঠিক আছে? তো আমরা তারপর হচ্ছে মোটামুটি ইনপুট কিভাবে নিতে হয় সেটা দেখা ফেলবো। ইনপুট নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, তাই না? ইউজার থেকে আমরা আগে সিতে স্ক্যানএফ ইউজ করতাম, ঠিক আছে? তো জাভাতে হচ্ছে স্ক্যানার নামে একটা জিনিস আছে, সেটা দিয়ে ইনপুট নেওয়া যায়। তো আমরা ওইভাবে ইনপুট নেওয়ার একটা সিস্টেম দেখবো। আহ, আর হচ্ছে আমাদের কিছু অ্যাসাইনমেন্টস থাকবে, সেটা ক্লাস অবজেক্ট এর উপর, সেটা হচ্ছে আজকে রাতের মধ্যে বা আজকে রাতের মধ্যে বা কালকের মধ্যে আপলোড করে দিব। সেটা 1 সপ্তাহ টাইম পাবেন সলভ করে জমা দেওয়ার জন্য, ঠিক আছে? মানে কোড করে জমা দিতে হবে। একটা অ্যাসাইনমেন্ট থাকবে, আজকের ক্লাস পর্যন্ত যা দেখানো হয়েছে এই টপিক গুলোর উপর একটা অ্যাসাইনমেন্ট থাকবে। বেসিক্যালি কোড করতে হবে যাবে, ঠিক আছে? তো আমরা এক কাজ করি, ক্লাস এন্ড অবজেক্ট নিয়ে আরো একটু কিছু কথা বলি। সবার আগে দেখেন, আমরা স্টুডেন্ট যে ক্লাসটা বানানো আছে, হ্যাঁ, স্টুডেন্ট ক্লাসটা যে আমি ল্যাব ম্যানুয়ালে লিখছিলাম ওইটা নিয়ে একটু কথা বলি, হ্যাঁ। দেখেন, স্টুডেন্ট ক্লাসটা আমি বলেছিলাম যে ল্যাব ম্যানুয়ালে একটা স্টুডেন্ট ক্লাস এর উদাহরণ দেওয়া আছে ল্যাব টু তে, তো সেটা একটু দেখে রাখতে, ঠিক আছে? তো আমরা এই ক্লাসটা একটু দেখি ওরা কি কি রাখছে এখানে। একটা স্টুডেন্ট ক্লাস আছে যেটা কিনা পাবলিক ক্লাস লেখছে, আচ্ছা পাবলিক ক্লাস নাকি প্রাইভেট ক্লাস সেটা নট ইম্পর্টেন্ট। নেম, আইডি, সিজিপিএ এন্ড ক্রেডিট কমপ্লিটেড, ঠিক আছে? তাহলে হচ্ছে স্ট্রিং নেম, তারপর ইন্ট আইডি, তারপর ডাবল সিজিপিএ, আর হচ্ছে ইন্ট ক্রেডিট। সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? একটু জানেন, হ্যাঁ, কোনো ইস্যু হলে স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্যার হালকা জুম করলে ভালো হয়। জি স্যার, দেখা যাচ্ছে। ভালো হয়। এই যে এখন ঠিক আছে স্যার। দেখা যাচ্ছে। জুম ঠিক করেছি, আছে। হ্যাঁ। তো আমি একটা স্টুডেন্ট ক্লাস লিখলাম। স্টুডেন্ট ক্লাসে আমরা তো ক্লাস মানে জানি, ক্লাস মানে এখানে কিছু মেম্বার্স থাকবে, কিছু ইনস্ট্যান্স ভ্যারিয়েবল থাকবে এবং কিছু মেথডস থাকবে, রাইট? সো আমরা স্টুডেন্ট নামে একটা ক্লাস বানাইলাম, যার মেন উদ্দেশ্য হচ্ছে যে স্টুডেন্ট টাইপের একটা এন্টিটি থাকবে আমাদের কোডে, ঠিক আছে? যার হচ্ছে এই প্রপার্টি গুলো থাকবে, নাম, আইডি, সিজিপিএ এবং ক্রেডিট কমপ্লিটেড, ঠিক আছে? এবং সবগুলোকে আপাতত পাবলিক দিয়ে দিলাম। আজকে একটু পাবলিক প্রাইভেট নিয়ে কথা বলবো, বুঝছেন? বাট এত ইন্টার আলোচনা হবে না, কজ প্যাকেজ নিয়ে ক্লাস হবে আমাদের ল্যাব ফোরে, মানে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা প্যাকেজেস এন্ড এক্সেস মডিফায়ার নিয়ে একটা ক্লাস নিব, ঠিক আছে? মানে এই যে এক্সেস মডিফায়ার, এগুলোকে বলে এক্সেস মডিফায়ার, পাবলিক প্রাইভেট এগুলোকে বলা হয় এক্সেস মডিফায়ার, বুঝছেন? এগুলার খুব বড় একটা অংশ জাভাতে এনরিচড বা হোল্ড করে, ঠিক আছে? সো এই এক্সেস মডিফায়ার গুলো নিয়ে আমরা নেক্সট দিন প্যাকেজ এন্ড এক্সেস মডিফায়ার এগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে? সো আজকে একটু হালকা ধারণা দিব যে পাবলিক প্রাইভেট কি জিনিস, ওকে? আর আমার ল্যাব ম্যানুয়ালে হচ্ছে স্টুডেন্ট ক্লাসে দুইটা মেথড ডিক্লেয়ার করা ছিল। একটা মেথড হচ্ছে আপনার কি যেন, আচ্ছা ফার্স্ট অফ অল, হ্যাঁ, ও একটা কনস্ট্রাক্টর লিখছে। কেন? কারণ এই ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ করার জন্য, রাইট? তাহলে কনস্ট্রাক্টরের সবচেয়ে বড় কনস্ট্রাক্টরের মেইন যে প্রপার্টি সেটা কি বলতো? কনস্ট্রাক্টর কিভাবে ডিফাইন করতে হয়? ক্লাসের নেম স্যার। ক্লাসের নেম ক্লাসের নেম, তারপর প্যারামিটার কি দিব? প্যারামিটার প্যারামিটার হচ্ছে যতগুলো আছে মোটামুটি ততগুলো প্যারামিটার দিয়ে দিই, তাই না? স্ট্রিং নেম, তারপর ইন্ট ইন্টিজার আইডি, ডাবল ডাবল, সিজিপিএ। চারটা প্যারামিটার পাস করে দিলাম। আর ইন্ট ক্রেডিট,
এখন ভিতরে ঢুকে কাজ কি, যে প্যারামিটারের ভ্যালুগুলো এখানে আসবে সেগুলো এখানে অ্যাসাইন করে দাও, তাই না? দিস দিয়ে, তাই তো? দিস কেন দিতে হলো মনে আছে? দুইটা বলছিলাম যে একই একদিন নেম দিয়ে দিয়েছেন তাই। একই নেম দিয়েছে এর জন্য। যদি একই নেম না দিতাম তাহলে আসলে দিস দিতে হইতো না, তখন ডিস্টিংক্ট করা যেত। বাট কেন জানি জাভা কোড যারা করে সবাই একই নাম দেয়, ঠিক আছে? বুঝছেন, যাতে হচ্ছে কনসিস্টেন্সিটা বোঝা যায় যে কোনটা দিয়ে কি বোঝাচ্ছে। ওকে, আচ্ছা আমি একটা জিনিস শিখাই নাই, সেটা হচ্ছে জাভার নেমিং এর একটা ইয়ে আছে। নেমের এটাই আছে, মানে ধরেন আমরা যে ধরেন নে অনেক জিনিস আছে এখানে যাদের নাম দিতে হয়, তাই না? যেমন হচ্ছে ভ্যারিয়েবলের নাম, যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলো আছে একটা ক্লাসে, তাই না? ইনস্ট্যান্স ভ্যারিয়েবল মানে মেম্বার ভ্যারিয়েবল গুলো বা যে কোনো ভ্যারিয়েবল, ঠিক আছে? তো ওইদের নাম দেখেন ছোট হাতের অক্ষর দিয়ে শুরু করছি না, খেয়াল করে দেখছেন? ধরুন নেম, ওর নামটা কিন্তু একটা ছোট হাতের এন দিয়ে শুরু করা, ঠিক আছে? কিন্তু দেখেন এই যে ভ্যারিয়েবলের নামটা ক্রেডিট কমপ্লিটেড, এখানে সিটা হচ্ছে ছোট হাতের আর পরের সিটা হচ্ছে বড় হাতের, বুঝছেন? এগুলোকে বলা হয় টাইটেল নেমিং টাইপের, বুঝছেন? তো এটার ব্যাপারটা হচ্ছে কি, আপনার ধরেন ভ্যারিয়েবলের নেমে যদি দুইটা শব্দ থাকে, বুঝছেন, দুইটা ওয়ার্ড যদি থাকে, মনে করেন ক্রেডিট কমপ্লিটেড দুইটা ওয়ার্ড। এখন মনে করেন দুইটা ওয়ার্ড আছে, তাহলে প্রথম আমরা স্টার্ট করব ছোট হাতের সি দিয়ে, বাট সেকেন্ড ওয়ার্ডটা লেখার সময় ওর ফার্স্টে বড় হাতে বা ক্যাপিটাল লেটার সি দিয়ে দিব বা ক্যাপিটাল লেটার দিয়ে দিব, ঠিক আছে? সো এটা একটা জাভা নেমিং কনভেনশন বলতে পারেন, যে জাভার প্রোগ্রামাররা এই কনভেনশনটা ফলো করে ভ্যারিয়েবল নেমের ক্ষেত্রে, বুঝছেন? যে ভ্যারিয়েবল নেম যদি সিঙ্গেল ওয়ার্ড হয় তাহলে তো আসলে কোনো সমস্যা নেই, বাট যদি ভ্যারিয়েবল নেম ডাবল ওয়ার্ড হয় তাহলে যেটা করতে হবে, শুরুটা সিঙ্গেল ওয়ার্ড এবং পরের ওয়ার্ডের প্রথম অক্ষরটা বা প্রথম অ্যালফাবেটটা হচ্ছে ক্যাপিটাল লেটারে দিয়ে দিতে হবে, বুঝতে পারছেন? এখন অনেক সময় হতে পারে ভ্যারিয়েবলের নেমটা হচ্ছে তিনটা ওয়ার্ডে, তখন কি হবে বলতে পারবেন? বা তখন কি কনভেনশনটা ফলো করা যাবে? স্যার মাঝেরটা শুধু বড় হাতের। প্রথমটা ছোট আর বাকিগুলো বড় হাতের হবে সবগুলো। হ্যাঁ হ্যাঁ, ওইটাই, মানে হচ্ছে প্রথমটা ছোট আর মাঝখানে ধরেন যে দুইটা ওয়ার্ড আছে, দুইটা ওয়ার্ডেরই প্রথম অ্যালফাবেট বড় হাত দিয়ে দিব, বুঝছেন না? বুঝতে পারছেন? যেমন আমি যদি বলি ক্রিয়েট কমপ্লিটেড সেমিস্টার, মানে এই সেমিস্টারে ক্রিয়েট কমপ্লিট কত সেটা দেখবো, তাহলে এইভাবে দিয়ে দিব, বুঝছেন? এই যে এইভাবে। জি তো স্যার। এইটা বেসিক্যালি কনভেনশন, বুঝছেন, আর কিছুই না। যেটা হবে যদি এরকম নাও করেন, যদি অনেকে হচ্ছে আমরা সিতে কি করতাম, দুইটা ওয়ার্ড থাকলে আন্ডারস্কোর দিয়ে দিতাম না, এরকম কিছু কি আপনারা দেখেছিলেন আগে? আমি জানি না আপনারা জি স্যার, কিভাবে নেমিং দেখেছিলাম স্যার। এভাবে ওদের নেমিং করতেন, যে যদি দুইটা অক্ষর থাকতো একটা আন্ডারস্কোর দিয়ে দিতাম, তাই না? সিতে এখনো সিতে না চাইলে আন্ডারস্কোর দেওয়া হয়, বাট জাভাতে হচ্ছে কনভেনশন হচ্ছে এরকম ইউজ করাটা। তো ন্যাচারালি একটা কোড যখন পড়বেন এগুলা কেউ ধরবে না, কিন্তু যখন ওই যে ইন্ডাস্ট্রি লেভেলে যাবেন, যখন কোনো বস থাকবে বা হচ্ছে আপনার কোডিং কোয়ালিটি চেক করবে, তখন হচ্ছে এগুলো তো ধরবে, বুঝছেন? তখন হচ্ছে ইন্টেন্ডেশন খুব ম্যাটার করবে, তখন হচ্ছে এই নেমিং গুলো খুব ম্যাটার করবে, মানে এগুলা তারা তো পক্ষে মনে হয় যে এগুলো কি, এগুলো কিছুই না, ঠিক আছে? বাট এগুলো আসলে একটা স্টেজে গিয়ে দেখবেন যে অনেক কিছু। হ্যাঁ বলেন। জি। স্যার ইন্ডাস্ট্রিয়াল সাইডে এই মানে মানে এই এগুলো অবশ্যই এই কিভাবে? ইন্ডাস্ট্রিয়াল সাইডে কি কোড করতে হবে না আপনাকে? ধরেন একটা জাভার অ্যাপ বানাইতে হবে, তখন কি আপনার কোড লিখতে হবে? জি জাভার অ্যাপ মানে কি, যে কোনো অ্যান্ড্রয়েড অ্যাপই তো জাভাতে, মানে অ্যান্ড্রয়েড যে বানান আপনারা, ঠিক আছে? অ্যান্ড্রয়েডের মেইন প্ল্যাটফর্মই তো জাভা। জি স্যার, অ্যাকচুয়ালি আমি কোশ্চেনটা ছিল হচ্ছে, যদি ইন্ডাস্ট্রিয়াল সাইডে এই জিনিসগুলো ইউজ করা হয়, মানে আমরা এটা কোন হ্যাঁ, সাইড থেকে শিখতে পারি যে এটা ইন্ডাস্ট্রিয়াল এইভাবে ইউজ করা হয়ে থাকে? এটা কোনো সাইট মানে নেই এমন কোনো? অ্যাকচুয়ালি। এটা কোনো সাইট নেই যে ইন্ডাস্ট্রির জন্য আলাদা যাবা, আপনার এডুকেশনের জন্য আলাদা যাবে, এরকম না। এডুকেশনাল যে জাভাটা শিখেন সেটাই তো ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়, বাট কিছু কনভেনশন যেটা আমরা বলি, হ্যাঁ ওগুলা জি ওগুলা জাস্ট হাতে গোনা কয়েকটা কনভেনশন, আর কিছুই না, বুঝতে পারছেন? আচ্ছা, আর ঠিক। জি ইন্ডাস্ট্রির জি ব্যাপারটা ভালো মতন বুঝবেন যখন হচ্ছে আপনাদের একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নামে একটা কোর্স আছে, বুঝছেন? সফটওয়্যার সিস্টেম বা ইঞ্জিনিয়ারিং, জি বুঝছেন? একটা স্টেজে গিয়ে জি জি আছে। এখানে হচ্ছে জি আপনি পুরোপুরি ইন্ডাস্ট্রিতে কিভাবে কোডিং প্যাটার্নটা সাজানো হয়, ঠিক আছে? জাভা তো শিখিয়ে জি দিলাম, বাট আবার কোডিং একটা প্যাটার্ন আছে যেগুলো ইন্ডাস্ট্রিতে ফলো করা হয়। তো ওই কোর্সে সেটা জি শেখানো হয়, বুঝছেন? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সটাতে। তো ওইটার জন্য একটু জি করি, স্যার। বুঝতে পারছেন? ওইখানে জি সব স্যার, বুঝতে শিখা দেওয়া পেরেছি। হবে, ভ্যারিয়েবলের নেম হ্যান ত্যান, তারপর একটা জাভার কোড, এই যে ফাইলে থাকে যে, এগুলো সব শিখাই দেওয়া হবে জি ওই কোর্স। ওকে, জি স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এক কাজ করি, তাহলে হচ্ছে এটা আমাদের কনস্ট্রাক্টর, ওকে। আর ক্লাসের নেম, হ্যাঁ ক্লাসের নেম কিন্তু শুরু করে আসলে বড় হাতের অক্ষর দিয়ে, দেখছেন? দেখেন ক্লাস স্টুডেন্ট, এসটা কিন্তু বড় হাতের,
এবং ক্লাসের নেম যদি 2 ওয়ার্ডের হয় তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটাকে ক্যাপিটাল লেটার করে দিব, বুঝছেন না? এটা হচ্ছে ক্লাসের নেম দেওয়ার কনভেনশন। আর ভ্যারিয়েবলের নেম দেওয়ার কনভেনশন তো বললাম। এই তো, সেই কনভেনশনটা মোটামুটি ফলো করা হয়। না করলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে, বাট এরকম একটা কনভেনশন আছে, প্র্যাকটিস করে ফেলাটা বেটার। যেমন আমি যদি বলি স্টুডেন্ট টেস্ট, তাহলে হচ্ছে দেখেন 2টা ওয়ার্ড ছিল, স্টুডেন্ট আর টেস্ট, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে এসটা বড় হাতে, টিটা বড় হাতে, এরকম। আচ্ছা, আমরা নেক্সটে মুভ করি। আমাদের 2টা মেথড লিখবো, এখানে 2টা মেথডের কথা লেখা আছে, সেটা হচ্ছে ক্যালকুলেট, সরি, আপডেট সিজিপিএ, এরকম একটা মেথড লিখবো আমরা, ঠিক আছে? দেখেন সবাই খেয়াল করে, পাবলিক ভয়েড আপডেট সিজিপিএ, ঠিক আছে? এই যে আপডেটের ইউ ছোট হাতের এবং পরের যে ওয়ার্ডটা সিজিপিএ সিটা বড় হাতের, বুঝতে পারছেন? এরকম। তো আপডেট সিজিপিএ মানে হচ্ছে আপনি অলরেডি যে সিজিপিএ আছে সেটাকে আপডেট করতে হবে। সেটাকে আপডেট করার জন্য আপনার 2টা জিনিস লাগবে। একটা হচ্ছে এই টার্মের সিজিপিএটা আপনি দিয়ে দিবেন, আর হচ্ছে কত ক্রেডিট কমপ্লিট করেছেন সেটা দিয়ে দিবেন। বা সিজিপিএ তো না, জিপিএটা দিতে হবে, ঠিক আছে? তো মনে করেন যে আপনার অলরেডি এই স্টুডেন্টের কিছু একটা সিজিপিএ আছে এবং তার ক্রেডিটটা কমপ্লিট কিছু দূর করা আছে, তাই না? আপনারা তো সবাই এই টার্মগুলো সম্পর্কে অবহিত আছেন যে প্রত্যেক স্টুডেন্টের কি থাকে, একটা সিজিপিএ থাকবে এবং সিজিপিএ এর করসপন্ডিং ক্রেডিটও থাকবে, যে এই কত ক্রেডিটের জন্য এই সিজিপিএটা, রাইট? এবং আপনারা যখন নতুন সেমিস্টারে মুভ করেন তখন তখন কি ওই সেমিস্টারে নতুন কিছু ক্রেডিট নেন, তাই না? ধরেন 15 ক্রেডিট, ঠিক আছে? তারপর ওই সেমিস্টারে একটা জিপিএ থাকে, সেটার সাথে সেটা তারপর হচ্ছে আপনার সিজিপিএ তে অ্যাড হয়ে যায়, তাই না? তো এই অ্যাড এর প্রসেসটা কি জানা আছে আপনাদের? বা এই যে কি ক্যালকুলেশনের থ্রু হয়? মানে আমার প্রশ্ন হচ্ছে যে আমি যদি আপডেট সিজিপিএ কল করি এই স্টুডেন্টের, ঠিক আছে, এবং এখানে যদি আমি নতুন জিপিএ এবং নতুন ক্রেডিট দিয়ে দিই, তাহলে ওর সিজিপিএটা কত দাঁড়াবে সেটা কি বলতে পারবেন? ক্যালকুলেশনটা কি হবে? স্যার বলেন বলেন please। স্যার একটা ইয়ারের যদি আমার সিজিপিএ জানা থাকে এবং হুম, নতুন জি, ইয়ারের যদি সিজিপিএ দেওয়া থাকে, সেটা হলো যে ক্রেডিট অনুযায়ী ওই ওই ইয়ার হুম, বা ওই ট্রাইমেস্টারের সিজিপিএ বের হবে। দেন হুম, দুইটাকে, যদি হলো সেকেন্ড ট্রাইমেস্টার হয় তাহলে 2 দিয়ে ভাগ হুম, দেওয়া হয়, 3টা ট্রাইমেস্টার হলে 3টা রেজাল্ট কম্বাইন করে 3 দিয়ে ভাগ দেওয়া হয়, এভাবে এভাবে করা হয়? আচ্ছা, সম্ভব আমি একটু ছোট, এভাবে। আচ্ছা আমি একটু ছোট উদাহরণ দিই, তারপর আপনি দেখে বলতে পারেন। তো ছোট উদাহরণ দিই, না জাস্ট সিজিপিএটা ক্যালকুলেট করেন, স্যার জানেন কিনা সেটা দেখবো আর কি। তো একটু ছোট উদাহরণ দিই। ধরেন হচ্ছে, আচ্ছা এখানেই করি, দরকার নেই আমাদের। ধরেন হচ্ছে একটা স্টুডেন্টের ক্রেডিট অলরেডি হচ্ছে মনে করেন কমপ্লিট হচ্ছে আপনার, ধরেন সে 80 ক্রেডিট হচ্ছে কমপ্লিট করেছে, ঠিক আছে, 80 ক্রেডিট, আর তার সিজিপিএ হচ্ছে ধরেন 3.35। তো মনে করেন এই ট্রাইমেস্টারে সে হচ্ছে নতুন ক্রেডিট নিল হচ্ছে আপনার ধরেন 12 ক্রেডিট, এবং তার এই টার্মের নিউ যে জিপিএ বা এই টার্মের জিপিএটা হচ্ছে ধরেন 3.50। তো আমি জানতে চাচ্ছি যে তার এখন সিজিপিএটা কত হবে। তার আগে ক্রেডিট কমপ্লিট কত হবে বলতে পারবেন? আপনার ওর ক্রেডিট কমপ্লিট চেঞ্জ হয়ে যাবে, সেটা কত হবে? 92 হবে স্যার। 92। 92 হবে। এখন প্রশ্ন হচ্ছে সিজিপিএ কত হবে, এটা আমি জানতে চাচ্ছি। এটা ক্যালকুলেশনটা কি জানা আছে কিনা আর কি? সিজিপিএ তো আপডেট হবে, রাইট? ইয়েস স্যার। তো কিভাবে আপডেট হবে আমি একটু বলি, দেখেন। মানে যে আইডিয়াটা সেটা হচ্ছে দেখেন, আগের যে সিজিপিএ ছিল 3.35, তাই না? এটার সাথে ওর ক্রেডিট আওয়ারটা গুণ হবে আগেরটা, বুঝছেন? এরপর যোগ হবে নতুন যে সিজিপিএ, মানে এই টার্মেরটা, তার সাথে এই টার্মের ক্রেডিট আওয়ারটা যোগ হবে, গুণ হবে, সরি। এরপর টোটাল ক্রেডিট আওয়ার দিয়ে সেটা ভাগ করে দিতে হবে, বুঝছেন? এরকম একটা ক্যালকুলেশন। মানে ধরেন আগের টার্ম পর্যন্ত কত ছিল, 3.35, এবং আগের টার্ম পর্যন্ত টোটাল ক্রেডিট ছিল কত, 80। 3.35 কে 80 দিয়ে গুণ করবো, আর যোগ করবো হচ্ছে নতুন টার্মের জিপিএ 3.50 ইন্টু নতুন টার্মের ক্রেডিট আওয়ার 12, এবং ভাগ করে দিব টোটাল ক্রেডিট আওয়ার দিয়ে, অর্থাৎ 92 দিয়ে, বুঝছেন? এটা হচ্ছে আইডিয়াটা। তাহলে হচ্ছে নতুন ইয়ারের বা নতুন একদম আপডেট সিজিপিএ এখন 3.35 না, এখন অন্য কিছু হবে, একটু বাড়বে বোধহয়। আমি কি বুঝতে পারছি? কারণ এই টার্ম একটু বেশি পাইছেন, তাই না? তার মানে একটু বাড়ার কথা। তো এরকম আর কি। তো হচ্ছে
এভাবে ক্যালকুলেশনটা হয়। তাহলে হচ্ছে আমরা তাহলে মোটামুটি বুঝে গেছি কি করতে হবে। আমাদের নতুন একটা ক্রেডিট আসছে আর নতুন একটা জিপিএ আসছে, আমাকে কি করতে হবে, এই সিজিপিএটাকে আপডেট করতে হবে। কিভাবে করব? আমাদের সিজিপিএটা কত হবে? সিজিপিএ সমান হবে সিজিপিএ গুণ ক্রেডিট কমপ্লিটেড, অলরেডি যে ক্রেডিটটা কমপ্লিট করেছে সেটা, যোগ নতুন জিপিএ গুণ নতুন যে ক্রেডিটটা আসছে এখান থেকে ক্রেডিট, আর ভাগ করবো কি দিয়ে বলতে পারবেন? ভাগ করবো কি টোটাল দিয়ে? দুই credit মানে সেমিস্টার ক্রেডিট দিয়ে স্যার। এটা কিভাবে পাবো? টোটাল ক্রেডিট বলতে এখানে কিছু নাই। স্যার নিউ ক্রেডিট আর হচ্ছে কমপ্লিট ক্রেডিট যোগ করে স্যার। হ্যাঁ, ক্রেডিট কমপ্লিটেড আর হচ্ছে এই যে যে প্যারামিটার থেকে যে ক্রেডিটটা আসবে তাই না, জি স্যার। এটা যোগ করে। আচ্ছা ওর নাম নিউ না দিয়ে শুধু ক্রেডিট, যাক মেন কথা যেটা হচ্ছে যে আপনার প্যারামিটার হিসাবে একটা জিপিএ দেওয়া আছে আর প্যারামিটার হিসাবে একটা ক্রেডিট দেওয়া থাকবে তাই না? আপনাকে কি করতে হবে? আপনাকে সিজিপিএটাকে আপডেট করতে হবে, রাইট? তাহলে কিভাবে করব? অলরেডি যে সিজিপিএটা আছে সেটার সাথে অলরেডি যে ক্রেডিট কমপ্লিট আছে সেটা গুণ করব কমপ্লিটেড ক্রেডিট, আর যোগ করব হচ্ছে এই প্যারামিটারের জিপিএ গুণ হচ্ছে প্যারামিটারের ক্রেডিটটা, ভাগ করে দিব হচ্ছে ক্রেডিট কমপ্লিটেড যোগ প্যারামিটারের ক্রেডিট। তার মানে তাহলে হচ্ছে এই তারপর যে ভ্যালুটা সেটা সিজিপিএ তে অ্যাসাইন করে দেবো, তাহলে সিজিপিএ ভ্যালুটা আপডেট হয়ে গেল। আর সেই সাথে হচ্ছে আরেকটা ভ্যালু আপডেট করা যাবে এখানে, কোন ভ্যালুটা আপডেট করতে হবে বলুন তো, বলতে পারবেন? আরেকটা ভ্যালু এখানে আপডেট করা উচিত, আরেকটা ভ্যারিয়েবল ভ্যালু, সেটা কি? স্যার Credit ক্রেডিট স্যার। ক্রেডিট কমপ্লিটেড সমান হবে ক্রেডিট কমপ্লিটেড যোগ ক্রেডিট, তাই না? কারণ আপনি যখন সিজিপি আপডেট করবেন আপনার ক্রেডিট কমপ্লিটেডটাকে বাড়াই দিতে হবে না? জি স্যার। এটাই আর কি, বুঝছেন? এভাবে করলাম আর কি। তারপর মানে মোটামুটি ক্যালকুলেট সিজিপি আর কি। আর হ্যাঁ, এটাই। তো মোটামুটি ধরলাম এটা আমাদের ক্লাসটা আছে এই মুহূর্তে। একটা দুটা তাহলে ইয়া বানায় দেখি, আমাদের আরেকটা পাবলিক ক্লাস হচ্ছে ল্যাব 3 নামে বানাইছি, ঠিক আছে? এখানে হচ্ছে একটা মেইন ফাংশন লিখবো, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এরকম একটা মেইন ফাংশন বানাইলাম। ওকে, তো এখানে মেইন ফাংশন বানানোর পরে আমরা একটা স্টুডেন্ট ক্লাস নিই। হ্যাঁ, স্টুডেন্ট ধরেন S1 নিউ স্টুডেন্ট, এগুলো আমরা আগের দিনও দেখেছি, আজকে একটু অ্যাডভান্স কথাবার্তা হয়তো বা দেখবো। স্টুডেন্ট ক্লাস লেখার সময় আমাদের কি কি পাঠাইতে হবে দেখেন। প্রথমে যখন ক্লাসের অবজেক্ট বানাবেন, স্টুডেন্ট S1 ধরেন নিউ স্টুডেন্ট, এখানে প্যারামিটার হিসেবে কি কি পাঠাইতে হবে বলেন তো? Sir, name, ID, CPA, credit নেম, completed. নেম পাঠাইতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে আইডি ধরেন 101, সিজিপিএ আপাতত ধরেন এরকম 3.2, আপাতত ইনিশিয়ালি দিয়ে দিলাম 3.2, এবং ধর ওর ক্রেডিট কমপ্লিট 70 ক্রেডিট কমপ্লিট করা আছে, এরকম দিলাম। তো এখন ওই মেথডটা টেস্ট করে দেখি, বুঝছেন? S1 ডট আপডেট সিজিপি এটাকে কল করব। তো কল করলে আপনার আপডেট সিজিপি মানে ওর সিজিপি যেটা আছে এখন সেটা 3.2, বুঝছেন? তো এটাকে একটু আপডেট করবো, মানে হচ্ছে নতুন ধরেন এই সেমিস্টারে সে কথা কথা 12 ক্রেডিট নিস বা 16 ক্রেডিট নিছে, এবং সরি জিপিএ প্রথমে দিব তাই না, জিপিএ হচ্ছে ধরেন এই সেমিস্টার পেলো 3.5, আর সে এই সেমিস্টার 16 ক্রেডিট নিছে, তাহলে আমি যদি 3.5 আর 16 ক্রেডিট দিয়ে এখানে আপডেট সিজিপি এটাকে কল করি, তাহলে নতুন জিপিএ 3.5 আর ক্রেডিট হচ্ছে 16, তাহলে সেই হিসাবে এই S1 এর যে সিজিপিএটা আছে সেটা সেই হিসাবে আপডেট হয়ে যাবে, ক্রেডিট কমপ্লিটটা আপডেট হয়ে যাবে, তাই না? তাহলে আমরা কাজ করি, ওর সিজিপিএটা আমরা এখানে প্রিন্ট দিই, ঠিক আছে? এবং এখানে তার ওর ক্রেডিট যেটা কমপ্লিটেড সেটাও প্রিন্ট দিই, বুঝতে পারছেন? তো তাহলে সিজিপিএটা আমরা এক কাজ করি, আপডেট করার আগে একটা প্রিন্ট দিই, S1 ডট সিজিপি, হ্যাঁ আপডেট করার আগে একটা প্রিন্ট দিই, দেখি কি অবস্থা। তাহলে এটা আমাদের lab3.java, lab3.java স্যার আপডেট করার আগে প্রিন্ট দিব কেন? এমনি জাস্ট দেখতেছি, ও আচ্ছা স্যার। হ্যাঁ, কারণ তো নাই কোনো। আপডেট করার আগে প্রিন্ট দিলে কি আসবে? 3.2 আসবে না নাকি?
জি স্যার 3.2 আসবে। আসবে। এরপর আপডেট সিজিপিএ কল করা হয়েছে, দেখেন আপডেট সিজিপিএ কল করলে এই মেথডটা কল হবে, তাই না? এই অবজেক্টের উপরে, এবং প্যারামিটার হিসেবে দেওয়া হচ্ছে জিপি এর ভ্যালুটা এই টার্মের এবং ক্রেডিটের ভ্যালুটা, তাই না? তাহলে সেই হিসাবে এখানে এটা কল হওয়ার পর এই দুইটা লাইনে ক্যালকুলেশন হবে, কিন্তু এই মেথডের ভিতর ক্যালকুলেশন হলে তখন হচ্ছে সিজিপি এটা আপডেট হওয়ার কথা। তো সিজিপি এটা এরপর প্রিন্ট দিলাম, প্রিন্ট দেওয়ার পর আশা করি 3.255, কারণ কি সেই টার্ম একটু ভালো পাইছে আগের টার্মের থেকে, তাই না? তো একটু বাড়ছে এবং তার 86 ক্রেডিট কমপ্লিট আছে, তাই না? ছিল আগে কত 70, যখন আপডেট সিজিপিএ কল হয়েছে তখন হচ্ছে ক্রেডিট কমপ্লিটের মানটা একটু বাড়ছে, তাই না? 16 তখন তার এটা হয়েছে। চাইলে আরো আপডেট দেওয়া যায়, মনে করেন আবার একটা নতুন টার্ম আসছে, বুঝছেন? আবার আপডেট সিজিপিএ করলাম, এবার সে পাইলো ধরেন 3.1, খারাপ রেজাল্ট করলো এবং ক্রেডিট হচ্ছে ধরেন 15 ক্রেডিট, বুঝছেন? এখন হচ্ছে যদি তার সিজিপিএটা প্রিন্ট করি, দেখি কত আসে। তার মানে এখানে আপনার এখানে সিজিপিএ আর ক্রেডিট কমপ্লিট তো চেঞ্জ হয়ে গেছে, এখানে আবার কি হবে 3.1 আর 15 ক্রেডিট আসছে, দেখি কি অবস্থা। আচ্ছা ক্রেডিটটা হচ্ছে আমরা প্রিন্ট দিয়ে দিই কষ্ট করে। তো দেখেন নেক্সট লাস্টের দিকে দেখেন, লাস্টের দুইটা লাইন হচ্ছে এটা আবার 3.1 আবার নতুন 15 ক্রেডিট দিয়ে আবার আপডেট সিজিপিএ কল করা হয়েছিল। তো সিজিপিএটা এখন 3.23 হয়ে গেছে, কারণ এটা আমি একটু খারাপ করছে। আর তাহলে তার ক্রেডিট কমপ্লিট কত হলো, আগে ছিল 86, তার সাথে 15 দিলে 101, মানে এটা বাড়তেছে আস্তে আস্তে, যত বেশি আপডেট দিচ্ছেন তত বেশি বাড়তেছে। তো এরকম আর কি, এভাবে হচ্ছে দেওয়া। তো এখন এখানে এগুলা সম্পর্কে আসলে আমরা আগের দিনই অলরেডি আলোচনা করে ফেলছিলাম, এটা শুধু শুধু এখন আলোচনা করলাম জাস্ট রিভিউ করার জন্য, বাট এটা কোনো নেসেসারি আলোচনা ছিল না এখানে। আমি যেটা এখন দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটু পাবলিক প্রাইভেট ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করবো, ঠিক আছে? তো মোটামুটি একটু আমি একটু কেটে ফেলি, হ্যাঁ, পাবলিক প্রাইভেট এই ব্যাপারটা নিয়ে আলোচনা করবো। তো ধরেন আমার সিজিপিএটা, বুঝছেন, সিজিপিএটা হচ্ছে আমি প্রাইভেট করে দিলাম, পাবলিক না করে প্রাইভেট করে দিলাম, ক্রেডিট কমপ্লিটটা থাকুক, ঠিক আছে? সিজিপিএটা যদি প্রাইভেট করে দিই তাহলে যেটা যেটা সমস্যা হবে, একটু আমি জুম আউট করলাম, হ্যাঁ, নাহলে হচ্ছে সবসময় দেখা যায় না সবকিছু। বলেন কি বলবেন, বলেন কিছু বলবেন। আচ্ছা, তো সিজিপিএটাকে আমি পাবলিক থেকে প্রাইভেট করে দিলাম। তো এই পাবলিক থেকে প্রাইভেট করে দেওয়ার মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে, প্রাইভেট করার মেইন যে আইডিয়া সেটা হচ্ছে যে এই যে ভ্যারিয়েবল আছে সিজিপিএটা, সেটা স্টুডেন্ট ক্লাসের ভিতর আছে এবং ও প্রাইভেট অবস্থায় আছে। এখন স্টুডেন্ট ক্লাসের কোন একটা মেম্বার, বুঝছেন, বা কোন একটা মেথড, যেমন এই যে আপডেট সিজিপিএ, সে কিন্তু সিজিপিএটাকে ডিরেক্টলি ইউজ করতে পারবে বা ডিরেক্টলি হচ্ছে ওকে অ্যাসাইন করতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু এই ক্লাসের বাইরে, ধরেন স্টুডেন্ট ক্লাসের বাইরে, ধর আমরা একটা ল্যাব 3 নামে একটা ক্লাস আছে, ঠিক আছে? এটার ভিতরে মেইন ফাংশন আছে যেটা কিনা একদম স্টুডেন্ট থেকে বাইরে আছে, তাই না? এবার এখান থেকে আপনি যদি s1.cgpa করতে চান তাহলে দেখেন কি আসে। মানে আপনি যেটা করলেন জাস্ট নর্মাল s1 অবজেক্ট বানালেন, তারপর s1.cgpa এটা কল করলেন। তো এখন s1.cgpa কে কল করলে কি 3.2 আসার কথা না? কি মনে হয়? আসবে না স্যার। নর্মাল অবস্থায় তো 3.2 আসতো, তাই না? ইয়েস স্যার। কিন্তু এটা একটু অ্যাবনর্মাল অবস্থা আছে। কিরকম অ্যাবনর্মাল? আচ্ছা, ধরেন হচ্ছে আমরা এটা করলাম না, এটা তো রাখলাম, এটা করলাম s1 ডট, ধরেন হচ্ছে ক্রেডিট কমপ্লিটেড, এটা আবার কোনো সমস্যা নাই, দেখছেন? s1 ডট ক্রেডিট, আমরা s1 নামে একটা অবজেক্ট বানাইছি, স্টুডেন্ট নামের অবজেক্ট, যেখানে হচ্ছে নাম দিয়েছি আইডি, সিজিপি এবং ক্রেডিট কমপ্লিট দিয়েছি, তাই না? তো আমি যদি এখানে s1 ডট ক্রেডিট কমপ্লিট প্রিন্ট করি তাহলে 70 প্রিন্ট হবে। কিন্তু s1 ডট সিজিপি ক্রল করলে এখানে দেখেন লাল দাগ হয়ে আছে, এবং আমি যদি এটা রান করি রান করবে না, বুঝছেন? So, এখানে হচ্ছে এক্সেস মডিফায়ারের খেলাটা আর কি। কারণ কি? কারণ সিজিপিএ হ্যাজ প্রাইভেট এক্সেস, বুঝছেন? রিজনটা বলে দিছে এখানে যে সিজিপিএ এটা এখানে কম ডট কোম্পানি ডট স্টুডেন্ট, অর্থাৎ স্টুডেন্ট ক্লাসের এটা প্রাইভেট এক্সেস, অর্থাৎ সিজিপিএ কে ডিরেক্টলি স্টুডেন্ট ক্লাসের মেম্বার ছাড়া আর কেউ ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবে না, বুঝছেন? ইনফ্যাক্ট অন্য ক্লাসে যদি সে থাকে, মানে আমার ধরেন এখন ক্লাসটা হচ্ছে ল্যাব 3 ক্লাস, এখান থেকে আপনি স্টুডেন্ট অবজেক্ট বানাইছেন, সেই অবজেক্টের থ্রু হচ্ছে আপনি সিজিপিএ কে ডিরেক্টলি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন না, কারণ সিজিপিএ হচ্ছে এখানে প্রাইভেট, বুঝছেন? মেন স্যার প্রাইভেট আইডিটা বুঝছেন? আর পাবলিক যে মেম্বার গুলো আছে, ধরেন নাম আইডি, যেমন এখানে চাইলে নাম তো অ্যাক্সেস করতে পারবেন, দেখেন ক্যালকুলেটর নাম আইডি এগুলো সব পাবলিক। s1 ডট নেম দিলে নাম প্রিন্ট হবে, ওর নামটা প্রিন্ট হবে, কারণ ওর নামটা আসিফ, সেটা প্রিন্ট হবে।
এখন মনে করেন আপনি এটাকেও প্রাইভেট করে দিচ্ছেন, তাহলে তো ফার্স্ট লাইনে ধরা খাবে, তাই না? ধরেন ক্রিয়েট কম্পিউটার প্রাইভেট, তাহলে হচ্ছে আপনি দেখছেন যে আবার s1 ডট ক্রিয়েট কম্পিউটার, এটা s1 দিয়ে ডিরেক্টলি অন্য ক্লাস থেকে ক্রিয়েট কম্পিউটারকে কোনোভাবেই আপনি অ্যাক্সেস করতে পারবেন না। হ্যাঁ, কোথাটা বলুন। Sir, in practicality, why would we want to privatize anything? For security, I don't want my every members of the class to be accessible by another class. Oh, okay. Okay, I don't want this. If I don't want this, I'm the coder, right? If I do not want anyone outside my class to access my variable, then I can use this. There is a level of security that actually Java offers, no other language offer this, right? When you use C, have you got this kind of security? No, sir. So Java, So this it's is kind of important. like Java, local yeah. and global variables, kind of like No, that. no. Local and global is entirely separate thing. How can it be local and global variables? Like within a function, you can assign a local variable, but if you assign a global variable, it will be available throughout the whole code. But it's kind of like that. It seems to Oh, me. it behaves like that. It seems like that, but it's not actually uh, a totally local and global thing. Okay, it's a kind of security that you gives to this kind of variable. That's it. So এটা একটা level of Okay, sir. security বলতে পারেন. That's it. And access modifier can be public, private, protect. We just only know about right now public and private, but in the next class or in the next two labs, we'll also learn about protected and default. Default means there is no access modifier. Okay, like no public, no private, just string name. Then আপনার যদি string name থাকে শুধু, only no default modifier, sorry, no specified access modifier, okay, then you have no problem using no problem about direct access. You can directly access it within this packet actually, বুঝছেন? So default থাকলেও কোনো সমস্যা নেই, ওকে, প্রাইভেট থাকলে একটু সমস্যা আছে, ওকে, private is a problem. So now my next question is a very much tricky question. Okay, so if I want to summarize this thing, that the summary will be that if your class has public member like name, then you can directly access this member in other classes, right? But if your class has private member like CGPA, you can't directly access CGPA in other class. Okay, now my question is, how can you get the value of CGPA of this student S1 in this class? You want to print this CGPA value, how can you get this? কিভাবে পাবেন? আমি যদি বাংলায় বলি তাহলে হচ্ছে যে আপনি কি যেটা বললাম যে সিজিপিএ যেহেতু প্রাইভেট, ওকে, এই জন্য হচ্ছে সিজিপিএটাকে হচ্ছে অন্য ক্লাসের থ্রু এখানে ডিরেক্টলি অবজেক্ট বানিয়ে অ্যাক্সেস করা যাবে না বা প্রিন্ট করা যাবে না। তাহলে আমি যদি এই স্টুডেন্টের সিজিপিএটা এই ক্লাসে প্রিন্ট করতে চাই তাহলে কি করতে পারবো বা কি করা যেতে পারে? We have to call a method that uses the private information. Okay, don't say that we need to change private to public. No. No. I meant that we have to call a method that is using that private information. Okay, you have to call a method. Okay. That's the solution actually. Yeah. হ্যাঁ, যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে আপনার সিজিপিএ, হ্যাঁ, এটা প্রিন্ট করতে চাচ্ছেন অফ S1 class, but CGPA is a private member, so that's a problem actually. Okay, so what you can do, you can create a method that is public. Okay, you can create a public method and name this get CGPA, and if you call this method will return CGPA, and he can return CGPA, then it can return CGPA because CGPA is the member of his class, right? Though it is private, but what I have said, the private member of the class will be accessed only by the methods of that class only, right? Directly accessed. So this get CGPA can easily access this CGPA value, okay, because this get CGPA method is inside this class. যেহেতু get CGPA টাকে আমরা
এই ক্লাসের ভিতরে ডিফাইন করলাম একটা মেথড। তো ওকে কল করলে সে কিন্তু পারবে সিজিপিএ ভ্যালুটাকে রিটার্ন করতে, বুঝছেন? এবং সে পারবে সিজিপিএ ভ্যালুটাকে এক্সেসও করতে, বুঝতে পারছেন? সো হোয়াট স্যার উই আরেকবার ক্যান একটু ডু, রিপিট করুন স্যার। সেটা হচ্ছে আমরা একটা পাবলিক মেথড লিখলাম, বুঝছেন? আমাদের উদ্দেশ্যটা কি বলুন তো? আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এখানে s1.cgpa, এটা করলে তো হচ্ছে না, রাইট? না স্যার, এটাকে আমাকে রিড করতে হবে এখান থেকে। কথা হচ্ছে এখান থেকে আমি যেমনি হোক s1 এর সিজিপি এটাকে প্রিন্ট করব। তো কিভাবে করব? নিশ্চয়ই s1.cgpa দিয়ে মানে ডট ডাইরেক্টলি সিজিপিএ কে আমি অ্যাক্সেস করতে পারতেছি না, বাট একটু উল্টা হাত দিয়ে কাজ করব, বুঝছেন? আমরা যেটা করব, আমরা গেট সিজিপিএ নামে একটা লিখলাম, মেথড লিখলাম, বুঝছেন? গেট সিজিপিএ নামে একটা মেথড লিখলাম। এই মেথডের কাজ হচ্ছে সিজিপিএ ভ্যালুটাকে রিটার্ন করে দেওয়া, বুঝছেন? এবং জি স্যার। এই মেথডটাকে রাখলাম পাবলিক। এখন যেটা হবে দেখেন খেয়াল করে, আমি s1.cgpa না দিয়ে আমরা দেবো s1.getCGPA, বুঝছেন? এই মেথডটাকে কল করব। এখন আমরা যদি s1 এর getCGPA মেথডটাকে কল করি, তাহলে কি এটা কল হবে না? দেখেন তো খেয়াল করে, হবে তো? Yes, sir. আমরা যদি s1 একটা আমাদের অবজেক্ট, ওকে, এটার getCGPA টাকে যদি কল করি, তাহলে ওই s1 অবজেক্টের ভিতর যে getCGPA মেথডটা আছে সেটা কল হবে। এবং সেটা কল হলে আমার, ওর কাজ কি? ওর হচ্ছে সিজিপি এর ভ্যালুটাকে রিটার্ন করা। এই যে সিজিপি এর ভ্যালুটাকে রিটার্ন করা, বুঝছেন? তাহলে এখান থেকে আমার কি s1 এর সিজিপি এর ভ্যালুটাকে রিটার্ন হবে না? চিন্তা করে দেখেন তো। জি স্যার, রিটার্ন হবে। রিটার্ন হবে এবং এখানে এখানে প্রিন্ট, পাবলিক করে দিছি, তাই তো? হ্যাঁ, এবং এখানে মেথডটা যেহেতু পাবলিক, সো আমি কিন্তু ইজিলি এই মেথডটাকে s1 দিয়ে অ্যাক্সেস করতে পারবো, রাইট? জি স্যার। বুঝতে পারছেন? সো তার মানে কি, আমি জাস্ট ওকে বাইলাম কিন্তু একটু একটু অন্য ওয়েতে, রাইট? একটা পাবলিক মেথড দিয়ে, বুঝছেন, ওটাকে অ্যাক্সেস করলাম, বুঝছেন? তো এটাকে বলা হয় আসলে গেটার মেথড, বুঝছেন? গেটার মানে আপনার যখন আপনার কোনো মেথড, কোনো যখন আপনি যখন আপনার ক্লাসে যখন কোনো প্রাইভেট প্রপার্টি থাকবে বা প্রাইভেট ভ্যারিয়েবল থাকবে, বুঝছেন, তখন সেই প্রাইভেট ভ্যারিয়েবলটাকে আপনি তো অন্য ক্লাস থেকে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবেন না। তখন যেটা করবেন, ওই প্রাইভেট মেম্বারটাকে অ্যাক্সেস করার জন্য একটা পাবলিক মেথড লিখবেন, গেট মেথড, বুঝছেন? যার কাজ হচ্ছে ওই ভ্যারিয়েবলটার ভ্যালুটাকে রিটার্ন করে দেওয়া। তখন এই পাবলিক মেথডটাকে আপনি চাইলে ইউজ করতে পারবেন, বুঝছেন? এটা হচ্ছে আইডিয়াটা। এখন মনে করেন আপনার ক্রেডিট কম্পিউটারটা হচ্ছে প্রাইভেট, তাই না? তাহলে আপনি ধরেন হচ্ছে আপনি এখানে ক্রেডিট কম্পিউটার ভ্যালুটাকে প্রিন্ট করতে চাচ্ছেন, সেটা কিভাবে করবেন তাহলে? স্যার ডিরেক্ট একটা ক্রেডিট মেথড কম্পিউটার কল দিবেন, করব। একটা মেথড বানাবো, কল করব না, প্রথমে বানাবো, তাই না? জি স্যার, বানাবো স্যার। জি প্রথম কাজ হচ্ছে বানানো, ইন্ট গেট ক্রেডিট কমপ্লিটেড, এটা গেট মেথড বানাতে হবে। দেখেন নামটা খুব সুন্দর দিছে, এই নামটা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে ওর কাজ কি, তাই না? ওর কাজ হচ্ছে আপনার বুঝতেই পারছেন ওর কাজ কি, যে এই ফাংশনটাকে কল করলে বা মেথডটাকে কল করলে কি হচ্ছে, এটা ঝামেলা হলো, রিটার্ন ভয়েড, ও আচ্ছা, সরি সরি, রিটার্ন ইন্ট। তাহলে গেট ক্রিয়েট কমপ্লিট ওর কাজই হচ্ছে এই যে ক্রিয়েট কমপ্লিট, ওকে কল করলে এই ক্লাসের বা এই অবজেক্টের ক্রিয়েট কমপ্লিটের ভ্যালুটা সে রিটার্ন করবে। দেখেন রিটার্ন, হ্যাঁ রিটার্ন ক্রেডিট কমপ্লিট, এটাকে সে রিটার্ন করে দিবে। তাহলে এখন তাইলে হচ্ছে আমি যেহেতু এখানে ডিরেক্টলি ক্রিয়েট s1 এর ক্রিয়েট কমপ্লিট কল করতে পারছি না, কারণ সেই প্রাইভেট, আমি এক কাজ করি s1 এর গেট ক্রিয়েট কমপ্লিট ওকে কল করি, বুঝছেন? ওকে কল করলে ও মোটামুটি আমাকে গেট ক্রিয়েট কমপ্লিট আমি যদি কল করি মেথডটাকে, এই মেথডটাকে কল করলে s1 এর এই মেথডটা কল হবে। এই মেথডটা কল হলে s1 এর ক্রিয়েট কমপ্লিটের ভ্যালুটা সে এখানে রিটার্ন করবে। তাহলে ক্রিয়েট কমপ্লিটের ভ্যালুটা এখানে 70 পেয়ে যাবো, দেখেন রান করে। তাহলে নেম ডিরেক্টলি আমি প্রিন্ট করে দিয়েছি, কারণ নেমের তো কোনো সমস্যা নেই, নেম হচ্ছে আমার পাবলিক, সো এখান থেকে ডিরেক্টলি ওকে অ্যাক্সেস করা যাবে। s1 ডট গেট সিজিপিএ, গেট সিজিপিএ কে কল করেছি। দেখেন এখানে কোনো প্যারামিটার দিই না, যদিও প্যারামিটার লাগে না আসলে সব কাজে, ঠিক আছে? গেট সিজিপিএ কে কল করেছি, তার কাজ হচ্ছে s1 এর সিজিপিএ টাকে রিটার্ন করা, এই যে করেছে, ঠিক আছে? আর s1 ডট গেট ক্রিয়েট কমপ্লিট তাকে কল করেছি, ওর কাজ হচ্ছে s1 এর ক্রিয়েট কমপ্লিট কে রিটার্ন করা, সেটা করেছে। এই দেখেন 3.2 7.0। নাও হোয়াট ইউ ক্যান ডু, s1 এর আপডেট সিজিপিএ করি একটা, বুঝছেন? আপডেট সিজিপিএ এর মধ্যে কি কি যেন লাগে, জিপিআর ক্রিয়েট লাগে, রাইট? জিপিএ ধরেন দিলাম 3.2, 3.2 না 3.2 তাহলে কি পেয়েছে, আর ক্রিয়েট দিলাম ধরেন 12 ক্রেডিট। এরপর ধরেন এখন s1, এখন যদি আমি সিজিপিএ টা প্রিন্ট করতে চাই, আমি কি ডট সিজিপিএ করলে হবে? গেট না সিজিপিএ স্যার, করতে হবে। গেট
করতে হবে। হ্যাঁ, গেট সিজিপিএ করতে হবে, রাইট? কারণ এখানে আমি যেহেতু সিজিপিএ কে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারছি না, তো আমাকে গেট সিজিপিএ দিয়ে অ্যাক্সেস করতে হবে। S1 এর গেট সিজিপিএ দিলে আবার সেম ওর সিজিপিএ টা জেনারেট করবে, এবং এখানে আপডেট সিজিপিএ যখন হবে তখন কিন্তু তার সিজিপিএ টা এই ফাংশন নরমালি কল করবে, কারণ এই ফাংশন তো পাবলিকই আছে। তো তখন হচ্ছে সিজিপিএ ক্যালকুলেট হবে, আপডেট হবে, ক্রিয়েট কপিটা আপডেট হবে। তো আমরা যদি আবার গেট সিজিপিএ দিই, তাহলে মোটামুটি ওর একটা আপডেট সিজিপিএ কিন্তু পরে দেখতে পাবো, এই যে 3.24 হয়ে গেছে। ঠিক আছে, এরকম। সো এটাই হচ্ছে মোটামুটি আপাতত পাবলিক আর প্রাইভেটের মধ্যে যে ডিফারেন্সটা, এবং পাবলিক এন্ড প্রাইভেট কখন হইলে কি হবে সেটা বললাম আর কি, এবং এটা কিভাবে হচ্ছে করব কাজটা। বুঝতে পারছি? জি আচ্ছা, স্যার। এই ধরনের মেথড গুলো বলা হয় ডেটার মেথড। হ্যাঁ, আবার একটা সেটার মেথড, ডেটার সেটার মেথড, বুঝছেন? সেটার মেথডের কাজ কি? সেটার মেথডের কাজ হচ্ছে কোনো কিছু যদি আপনি সেট করতে, যেমন ধরেন আপনি চাচ্ছেন যে আপনি জোর করে S1 ডট সিজিপিএ দিবেন হচ্ছে 3.6, এটা অ্যাসাইন করে দিবেন, বুঝছেন? S1 ডট ক্রিয়েট কমপ্লিটেড, এটাকে আপনি অ্যাসাইন করে দিবেন হচ্ছে ধরেন 100 কে। তো দেখেন এখানে কি প্রবলেম হচ্ছে বলতে পারতেছেন? ধর আপনি এগুলা বাদ দিলেন, এগুলাকে আবার কমেন্ট আউট করে দিন। দেখেন S1 ডট প্রাইভেট না স্যার, প্রাইভেট না। প্রাইভেট, যে এই জন্য ডট দিয়ে অ্যাক্সেস করা যাচ্ছে না, তাই না? এখন আপনি জি স্যার। চাচ্ছেন যে এখান থেকে S1 এর সিজিপিএ টা হচ্ছে আপনি অ্যাসাইন করবেন, কিভাবে করবেন? এটা একটা প্রশ্ন। ধরেন S1 স্টুডেন্ট বানাইছেন, তাই তো? এখানে 80 101 সিজিপিএ 3.2 দিয়ে দিছিলেন, আর কে 70 দিয়ে দিছিলেন। হ্যাঁ, এর মনে করেন আপনি S1 এর সিজিপিএ টা 3.6 দিবেন, আর S1 এর কেট কমপ্লিট 100 দিয়ে দিবেন। কিন্তু আপনি এটা দিতে পারছেন না, কিন্তু যদি হচ্ছে এগুলো প্রাইভেট না থেকে পাবলিক থাকতো, তাহলে কিন্তু এটা করা যেত, তাই না? দেখেন জি তো স্যার। করা যেত কেন? কারণ হচ্ছে আপনি তখন এটা করতে পারতেন, পাবলিক দিয়ে দিয়েছিলেন সিজিপিএ টা, পাবলিক দিয়েছেন ক্রিয়েট কমপ্লিটটা, তাহলে হচ্ছে তখন সিজিপিএ 3.6 আর ক্রিয়েট কমপ্লিট 100 জোর করে দিয়ে দিলাম। এখন যদি মনে করেন আপনার এস আউট করি, তাহলে S1 এর সিজিপিএ যদি প্রিন্ট করি, তাহলে হচ্ছে আসবে আপনার 3.6 আসবে, এরকম আসবে আর কি, দেখতে পারেন যে 3.6 আসবে। ঠিক আছে, কারণ আপনি এই লাইনে গিয়ে ওটা সিজিপিএটাকে চেঞ্জ করে দিচ্ছেন, আর এই লাইনে গিয়ে ক্রিয়েট কমপ্লিটটাকে চেঞ্জ করে দিচ্ছেন। বাট এই যে এখন আমাদের কোশ্চেন হচ্ছে হোয়াট অ্যাবাউট ওয়েন ইট উইল বি প্রাইভেট, তখন কি হবে? তখন এই কাজটা আমরা কিভাবে করব? এনিওয়ান প্লিজ, ইউ ক্যান জয়েন দিস। যে I want to do this but I can't directly access CGPA or create complaint because they are private. So what can we do this? How can we do this? Please বলেন। স্যার সেটার মেথড কল করব। সেটার মেথড বানাইতে হবে আগে, তাই না? জি বুঝছেন? স্যার। জি স্যার। এখন এই কাজটা বললাম। করবো কি, ডিরেক্টলি না করে একটা মেথডের থ্রু করবো আর কি, বুঝছেন? তো একটা সেট মেথড বানাবো, যে পাবলিক সেট মেথড ন্যাচারালি ভয়েড হয়, ভয়েড সেট সেট সিজিপি, বুঝছেন? সেট সিজিপি এর কাজ হচ্ছে আপনি একটা ভ্যালু ওকে দিবেন, যে কোনো একটা ভ্যালু, বুঝছেন? সিজিপি ভ্যালু দিয়ে দিবেন, ও যেটা করবে আহ আহ, হ্যাঁ, একটা সিজিপি ভ্যালু দিয়ে দিবেন, সে যেটা করবে দিস ডট সিজিপি সমান এই সিজিপি বানায় দিবে, বুঝছেন না? এরকম, মানে আপনি একটা সিজিপি এর ভ্যালু সেট সিজিপি কল করলে একটা ভ্যালু এখানে দিয়ে দিবেন, সিজিপি যে ভ্যালুটা আপনি এখানে ওকে অ্যাসাইন করতে চাচ্ছেন এই সিজিপি তে। এরপর হচ্ছে দিস ডট সিজিপি, মানে এই সিজিপি সমান হবে, যেহেতু সেম নাম কনফ্লিক্ট করতেছে, সো হচ্ছে আমরা দিস দিয়ে এটাকে আলাদা করে দিলাম। আর মনে করেন আরেকটা আছে, ধরেন আমার ক্রিয়েট কমপ্লিট, তাই না? পাবলিক ভয়েড সেট ক্রিয়েট কমপ্লিট, এখানে একটা ক্রিয়েট কমপ্লিট ভ্যালু আপনি দিয়ে দিবেন। তারপর ভিতরে মেম্বারে ঢুকে দিস ডট ক্রিয়েট কমপ্লিটেড সমান ক্রিয়েট কমপ্লিট। এখানে কিন্তু আসলে নাম অন্য দিলেও কোনো সমস্যা হতো না, তাই না? মানে আপনার এখানে সিজিপি জায়গায় অন্য নাম দিলে আর দিসটা দিতে হতো না, যাই হোক সমস্যা নেই। তো এরকম সেট সিজিপি আর সেট ক্রিয়েট কমপ্লিট এর দুটা মেথড আমি এখানে আবার বানাইলাম। তো ওদের কাজই হচ্ছে যে যখনই আমার সিজিপি এটাকে সেট করতে হবে, তখন আমি যেটা করব, আমি এভাবে না দিয়ে যেটা করব S1 ডট সেট সিজিপি, তখন হচ্ছে 3.6 পাঠাই দিব এখানে। তাইলে হচ্ছে কি হবে, S1 এর সেট সিজিপি এটা কল হবে, এবং কোন প্যারামিটার দিয়ে কল হবে? 3.6 দিয়ে কল হবে, দেখছেন? তাহলে ভিতরে ঢুকে সেটা করবে যে সে হচ্ছে এই এই ক্লাসের যে সিজিপি এটা, সেটা হচ্ছে 3.6 বা এই সিজিপি এটাকে অ্যাসাইন করে দিবে, তাই না? এভাবে অ্যাসাইন করে দিবে। আবার যদি মনে করেন যে আপনার S1 ডট
সেট ক্রিয়েট কমপ্লিটেড এটাকে কল করেন হচ্ছে 100 দিয়ে, তখন হচ্ছে সে তার এই সেট ক্রিয়েট কমপ্লিটেড এই ফাংশনটা এই মেথডটাকে কল করবে উইথ 100 এবং ভিতরে ঢুকে কি করবে ওর ক্রিয়েট কমপ্লিটেডটাকে 100 এ অ্যাসাইন করে দিবে ডিরেক্টলি। তখন আপনি ইজিলি এবার এটা করার জন্য এটা প্রিন্ট করার জন্য গেট সিজিপি লাগবে এরকম, বুঝছেন না? আবার আউটপুট দিলাম s1 ডট গেট ক্রিয়েট কমপ্লিটেড, কারণ হচ্ছে আবার আমরা ডিরেক্ট কিছু করতে হবে না। তাহলে এখানে মোটামুটি সেটার গেটার মোটামুটি দেখানো আছে, বুঝছেন? এটা আমরা প্রিন্ট করে দেখি যে আমাদের প্রথমে প্রথমে দেখেন প্রথমে একটা অবজেক্ট বানানো ছিল, একটা সিজিপিএ দেওয়া ছিল, ক্রিয়েট কমপ্লিট দেওয়া ছিল, এটা বাদ দিলাম। আর নতুন করে একটা সিজিপিএ সেট করলাম 3.6, নতুন করে ক্রিয়েট কমপ্লিট সেট করলাম হচ্ছে 100। তাহলে S1 এর যখন সেট সিজিপিএ দিয়েছিলাম তখন S1 এর সিজিপিএটা হয়ে গেছিল ওই 3.6 সমান, আর S1 এর ক্রিয়েট কমপ্লিট হয়ে গেছে 100 সমান। এখন গেট সিজিপিএ দিয়ে হচ্ছে সিজিপিএ টার ভ্যালুটা প্রিন্ট করে দিছি, এখানে রিটার্ন করে প্রিন্ট করে দিলাম। আর গেট ক্রিয়েট কমপ্লিট দিয়ে হচ্ছে ক্রিয়েট কমপ্লিটের ভ্যালুটা রিটার্ন করে সেটা প্রিন্ট করে দিলাম, দেখছেন? তাহলে দেখেন 3.6 আর 100 রিটার্ন হয়েছে। তো এই ধরনের মেথড গুলোকে বলা হয় সেটার গেটার মেথড। ওকে, বুঝতে পেরেছেন? তো এই ধরনের মেথড কিন্তু আসলে একটা ক্লাসে অটোমেটিকলি বানানো থাকে না, আপনার প্রয়োজন অনুসারে বানিয়ে নিতে হয়, বুঝছেন? আপনার নেসেসিটি অনুসারে ইউ হ্যাভ টু ক্রিয়েট, ইউ হ্যাভ টু ডিফাইন দিস, বাট দিস কাইন্ড অফ cheeky I would say cheeky methods would be very helpful when any of the members of this class are private. Okay, স্যার কোয়েশ্চেন ছিল please continue. স্যার আমরা যখন মেইন হুম, কি বলে মেইন ফাংশন ভিতরে যখন আমরা অবজেক্ট বানাচ্ছি জি, আমাদের yes. পেরিমিটার ভিতরে যে ভ্যালুগুলো দিচ্ছি ওগুলোর সামনে একটা টাইটেল বসতেছে, ইজ দিস পার্ট অফ দ্য কোড আর নাকি এটা জাস্ট আমার ভিজুয়াল অ্যাসিস্ট্যান্সের জন্য Oh, this is a visual assistance. এটা যে এটা জি 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 একটু দেখেন, লোয়ার এটা কেসে নরমাল থেকে একটু লোয়ার কেসে এই যে নেম লেখা যে এটা জি কিন্তু জি আমি লিখি নাই, রাইট? জি এটা এটা হচ্ছে ফোর্সফুলি ছিল বারবার this is for visual assistance, nothing else. This is not a part of code. Okay, ওকে। আর স্যার আমরা this is যখন একটা visual নতুন assistance. একটা নতুন ক্লাস ওপেন করি আমাদের এসআরসি ফোল্ডারের ভিতর প্রত্যেকটা ক্লাসের জন্য একটা নতুন জাভা ক্রিয়েট হচ্ছে, whereas আমরা সবগুলাই একই জায়গায় লিখতেছি, why is that স্যার? Oh, হ্যাঁ, that is called bytecode. I have learned bytecode. Yes, taught bytecode. Yes, In yes, the bytecode formation, Java code is first compiled into a bytecode, right? And bytecode is basically representation of every class you have defined. Okay, every Yes. class that can be in same file. Same file এ দুইটা ক্লাস আছে, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার, বাইটকোডে গিয়ে সব আলাদা আলাদা হয়ে যাবে, বুঝছেন? ও ওকে আপনার জাভা ফাইলে যতগুলো ক্লাস আছে সেটা সেম প্যাকেজ হোক অন্য প্যাকেজ হোক সেম ফাইলে হোক অন্য ফাইলে যত ক্লাস ডিফাইন করবেন সবগুলোর জন্য আলাদা আলাদা ফাইল ক্রিয়েট হয়ে যাবে, বুঝছেন? এটাই। ওকে স্যার। সো এইটাই আর কি। সো উই ক্যান মুভ ফার্দার, যে আমরা স্যার আমাদের যদি কোনো ক্লাস টেস্টে কোড করে সেটা সাবমিট করা লাগে সেক্ষেত্রে কি আমরা সব ওকে হ্যাঁ সব হ্যাঁ একবারে জিপ করে দিবেন। Yes. একটা জিনিস আমি দেখাইনি, সেটা হচ্ছে এটা থিওরিতে দেখাবে ফর শিওর, মানে থিওরিতে দেখাবে মাস্ট। আমি তাও একটু বলে রাখি, হ্যাঁ, সেটা হচ্ছে এটা হচ্ছে একটু জানাই রাখি আমি, সেটা হচ্ছে যে আপনার যখন একটা ক্লাস আপনি বানান, রাইট? ধরেন হচ্ছে আমি একটা ক্লাস বানাইলাম স্টুডেন্ট ক্লাস, রাইট? স্টুডেন্ট ক্লাস। তো স্টুডেন্ট ক্লাসে কি ছিল আপনার একটা নেম ছিল, রাইট? স্ট্রিং নেম ছিল, একটা আইডি ছিল, ওকে, তাই না? দেন হচ্ছে একটা সিজিপিএ এক নামে একটা ফিল্ড ছিল, রাইট? সিজিপি। আর হচ্ছে একটা ক্রেডিট কমপ্লিটেড নামে একটা ফিল্ড ছিল। আর ধরলাম যে এরা সবাই আপাতত সিম্পলিফাই করার জন্য ধরলাম যে সবাই পাবলিক, এবং একটা মেথড ছিল সেটা হচ্ছে আপডেট সিজিপি, মনে আছে? যে আমরা আপডেট করতাম ভয়েড আপডেট সিজিপি, এটা নামে একটা মেথড ছিল, তাই না? যেখানে হচ্ছে আমরা ক্রেডিট দিয়ে দিতাম আর হচ্ছে একটা জিনিস দিয়ে দিতাম, এরকম ছিল। সো এইটা আমি যদি হায়ার লেভেলে চিন্তা করি, এটার ভিতরে অবশ্য বডি আছে একটা, ঠিক আছে? তো হায়ার লেভেলে চিন্তা করলে একটা ক্লাসের ভিতরে এগুলো আছে। এখন আপনি যখন এই ক্লাসের একটা অবজেক্ট বানাবেন, অবজেক্ট বানানো মানে একটা ইনস্ট্যান্স বানানো, when you create an object of this class, okay, so what you will first do, ফার্স্টে হচ্ছে ধরেন স্টুডেন্ট S1, হ্যাঁ, এরকম আছে। সো দিস ইজ অ্যাকচুয়ালি, আমরা বলবো দিস ইজ অ্যাকচুয়ালি রেফারেন্স ভ্যারিয়েবল অফ স্টুডেন্ট ক্লাস। এই S1টা হচ্ছে
একটা স্টুডেন্ট, আচ্ছা রেফারেন্স ভ্যারিয়েবল অফ স্টুডেন্ট অবজেক্ট বলতে পারি। আমরা যখন একটা এই স্টুডেন্ট ক্লাস থেকে একটা অবজেক্ট বানানোর ট্রাই করি, ঠিক আছে, স্টুডেন্ট S1, তো S1টার ভিতরে আসলে S1টা আসলে কি এটা আমি জানতে চাচ্ছি এখন, ঠিক আছে। আচ্ছা আপনাদের থিওরি ক্লাস তো হচ্ছে, আপনাদের ক্লাস অবজেক্ট এগুলো কি পড়ানো হচ্ছে থিওরি ক্লাসে? কেউ কি একটু জানাতে পারবেন? আপনাদের থিওরি ক্লাসে কি ক্লাস অবজেক্ট শুরু করেছে? স্টার্ট করছে। ওকে, তো আমাদের কিন্তু মোটামুটি ক্লাস অবজেক্ট এগুলো কিন্তু মোটামুটি আমরা অনেক দূর করে ফেলেছি, তাই না, উইথ কনস্ট্রাক্টর, রাইট? তো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি থিওরি ক্লাস আবার রিপিট হবে, হ্যাঁ, কারণ আমরা বেসিক্যালি একই জিনিস এখানে শুধু আমরা কোডের পার্সপেক্টিভে দেখাই। সো আমি একটু বলতে চাচ্ছি যে এই জিনিসটা থিওরিতে আপনাদের বেশি কাজে লাগবে, হয়তো বা ল্যাবে জিনিসটা অতটা বেশি ফিল হবে না। সেটা হচ্ছে, তাও আমি একটু জানাই রাখি, সেটা হচ্ছে যে যখন আপনি একটা অবজেক্ট বানাবেন স্টুডেন্ট S1, তো এখন এরপর মনে করেন S1 সমান নিউ স্টুডেন্ট, এভাবে আর কি চিন্তা করি আমরা। তারপরে এখানে মনে করেন প্যারামিটার দিয়ে দিলেন, ধরেন আসিফ। আচ্ছা এখানে একটা ইয়েও ছিল তাই না, একটা কনস্ট্রাক্টর ছিল, কনস্ট্রাক্টরের মধ্যে প্যারামিটার ছিল আসিফ 101, সিজিপিএ ধরেন 3.2 এন্ড ক্রেডিট কম্পিউটার 80, এরকম দিয়ে দিলাম। আচ্ছা, তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইন দ্য র্যাম অর ইন দ্য হার্ডওয়্যার, when you do this in the Java code, ওকে, হার্ডওয়্যারে যেটা হয় বা র্যামে যেটা হয় সেটা হচ্ছে এই যে S1টার জন্য একটা জায়গা থাকে র্যামে, তাই না? তো S1টার ভিতরে আসলে কি ভ্যালু থাকে সেটা খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? ন্যাচারালি জাভাতে যেটা করা হয় S1টার মধ্যে আসলে এখানে S1টা দিয়ে কিন্তু একটা অবজেক্টকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, তাই না? অবজেক্টটা কি টাইপের অবজেক্ট? এটা স্টুডেন্ট টাইপের অবজেক্ট, রাইট? যে অবজেক্টটার নাম থাকবে, আইডি থাকবে, সিজিপিএ থাকবে এবং গ্রেড কমপ্লিট, এই চারটা ফিল্ডের ভ্যালু থাকবে এবং একটা মেথডও থাকবে, রাইট? তো আমরা যখন স্টুডেন্ট S1 দিচ্ছি, তারপর S1 এর মধ্যে নিউ স্টুডেন্ট দিয়ে একটা অবজেক্ট বানাচ্ছি, আমি কিন্তু আগের দিন বলেছিলাম যে এই নিউটাই কিন্তু ইম্পর্টেন্ট, বুঝছেন? নিউ দিয়ে কিন্তু নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়, এবং নিউ এর কাজ কি? নিউ এর কাজ হচ্ছে আপনার মেমোরি অ্যালোকেট করা এই অবজেক্টের জন্য, তাই না? সো যেটা হয় আসলে ইন জাভা, when you define a object, when you declare a object, যখন S1, S1 কিন্তু বেসিক্যালি এই যে অবজেক্টটা, সেই অবজেক্টটাকে হোল্ড করে না, বুঝতে পারছেন? S1 যেটা করে, S1 হচ্ছে এই অবজেক্টটা যেখানে ক্রিয়েট হবে, ধরেন হচ্ছে এই অবজেক্টটা যখন আমি এরকম নিউ দিলাম, তখন এরকম একটা অবজেক্ট ক্রিয়েট হলো যার নাম হচ্ছে আসিফ, বুঝছেন? তারপর যার আইডি হচ্ছে 101, এটা হচ্ছে নেমটা, এটা হচ্ছে আইডিটা। তারপর হচ্ছে যার সিজিপিএ হচ্ছে 3.2 এবং যার ক্রেডিট কমপ্লিট হচ্ছে, আমি একটু শর্টকাটে লিখি 80, এরকম একটা অবজেক্ট কিন্তু এখানে ক্রিয়েট হবে এই র্যামে। S1 যেটা কি করবে, S1 হচ্ছে এই অবজেক্টটা যে অ্যাড্রেসে ক্রিয়েট হবে সেই অ্যাড্রেসটাকে হোল্ড করে এখানে, বুঝছেন? তার মানে S1 এর ভিতর বেসিক্যালি থাকে অ্যাড্রেসের মানটা, যে কোন অ্যাড্রেসে অবজেক্টটা আছে। S1 এর ভিতরে কিন্তু টোটাল অবজেক্ট থাকে না। ধরেন এই 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 অবজেক্টটা যখন আমি নিউ দিয়ে ক্রিয়েট করলাম, তখন র্যামে স্টুডেন্ট নামে একটা অবজেক্ট এভাবে ক্রিয়েট হয়েছে, তাই না? যার নাম আছে, আইডি আছে, সিজিপি আছে এবং ক্রেডিট কমপ্লিটের ভ্যালুটা আছে। মনে করেন এটা আছে র্যামের 110 নাম্বার লোকেশনে, তাহলে S1 এর মধ্যে থাকবে 110, বুঝছেন? এরপর যখন আপনি S1 ডট নেম এটাকে প্রিন্ট করতে যাবেন, তখন যেটা সে করে, S1 এর 110 এর মধ্যে সে যায় গিয়ে নেমের ভ্যালুটা প্রিন্ট করে দেয়, বুঝছেন? So এরকম আর কি, যে S1 অ্যাকচুয়ালি বেসিক্যালি পুরো অবজেক্টটাকে কিন্তু সে ধরে রাখে না, সে শুধু অবজেক্টটা কোথায় আছে সেই অ্যাড্রেসটাকে হোল্ড করে, বুঝছেন? ঠিক আছে, আবার ধরুন মনে করেন যে আমি একটা নতুন একটা স্টুডেন্ট নিলাম, স্টুডেন্ট S2, বুঝছেন? ঠিক আছে, স্টুডেন্ট মানে অবজেক্টের নাম হচ্ছে স্টুডেন্ট S2, নিউ স্টুডেন্ট, একদম নতুন একটা স্টুডেন্ট নিলাম ধরেন আরিফ, যার আইডি হচ্ছে 102, সিজিপি হচ্ছে 3.9, ক্রেডিট হচ্ছে 80। তাহলে কি হবে, এখানে র্যামে আরেকটা স্টুডেন্ট অবজেক্ট ক্রিয়েট হবে, ধরেন যার নাম হচ্ছে আরিফ, যার আইডি হচ্ছে আপনার ধরেন 102, যার সিজিপিএ হচ্ছে আপনার 3.9 অ্যান্ড ক্রেডিট কমপ্লিট হচ্ছে আপনার 80। এবং S2 কি করবে, এখানে এটা ধরেন 120 নাম্বার লোকেশনে এটা ক্রিয়েট হয়েছে র্যামে এই জিনিসটা। তাহলে S2 যেটা করবে, S2 হচ্ছে এই ওর মধ্যে 120 এই নাম্বারটা সেভ রাখবে, যেটা কিনা ওকে পয়েন্ট করে আছে। এটা কাইন্ড অফ সি এর পয়েন্টারের মতো, বুঝছেন? সি তে যখন পয়েন্টার করছেন তখন এই ধরনের কনসেপ্ট করেছেন যে কিছু ভ্যারিয়েবল, আপনি যখন একটা ভ্যারিয়েবলকে
পয়েন্ট হিসেবে ডিক্লেয়ার করবেন, তখন এই ভ্যারিয়েবলটা এর মধ্যে অ্যাড্রেস থাকবে একটা, বুঝছেন? ওই অ্যাড্রেসে গিয়ে আপনি কাজ করতে পারবেন এরকম। সো আপনি যখন কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করবেন, যে অবজেক্টের যে ভ্যারিয়েবলের নামটা দিবেন, যে অবজেক্টের নামটা দিবেন, সেই নামটা আসলে ওই অবজেক্টের অ্যাড্রেসটাকে হোল্ড করে, বুঝতে পারছেন? অবজেক্ট থাকে অন্য একটা লোকেশনে, ও এই ভ্যারিয়েবলটা শুধু এই অবজেক্টের লোকেশনটাকে বা এই অবজেক্টের যে অ্যাড্রেস সেটাকে হোল্ড করে রাখে। তার মানে আপনি যদি এখানে S1 প্রিন্ট করেন, বুঝছেন? S1 প্রিন্ট করেন, শুধু S1 এর ভ্যালুটা ধরেন হচ্ছে আপনি এখানে কিছুই না, S1 অবজেক্ট বানাইছেন, আপনি এখানে জাস্ট সিম্পলি S1 প্রিন্ট করেছেন। S1 প্রিন্ট করলে কিন্তু পুরো অবজেক্ট প্রিন্ট হবে না, কি প্রিন্ট হবে বলুন তো, বলতে পারবেন? আমি যদি সব একদম কমেন্ট আউট করে দিই, এখানে আমি একটা S1 নামে একটা স্টুডেন্ট অবজেক্ট বানিয়েছি, তাই না? আমি যদি S1 এর মান প্রিন্ট করি তাহলে কি প্রিন্ট হবে বলতে পারবেন? মেমোরি লোকেশন। এই যে এই স্টুডেন্টের অবজেক্টটা বানানো আছে, সেটা তো র্যামের কোনো এক জায়গায় বানানো আছে, রাইট? It has been created in some location on a particular location in RAM, because we have created this object using new, and the task of new, the goal of new is to create, to allocate a memory to this object, right? So তার মানে S1 will hold the address of the location of this object, right? So if I print this the value of S1, then it will print the address of this object. Let's see. Yes, actually this is the address, এই যে listen, at the rate 60, because this is a very hardware level address, so we will not recognize this. In upper level we can see this is you can say that this S1 holds a student object, okay, at address. This is the address number, okay. So basically যেটা বলতে যাচ্ছি যে S1, এটা আপনাদের আমি যেটা বললাম যে আপনাদের থিওরিতে এই কনসেপ্টটা আরো বেশি কাজে লাগবে। Now what I can say, if I have two separate objects S1 and S2, this S1 and S2 inside the RAM, this S1 and S2 has different locations because they are set different objects, and as they're different objects they have different locations and different existence, right? Have I got Have you got my point? Okay. And each object has its own copy of name, ID, CP, and create component, right? Yes, sir. Okay. Now, what will happen if I do this? What will happen? So reference Now, share this is করবে। reference share করা means হচ্ছে S2 is equals to S1. That means I want to assign the value of S1 to value of S2, right? Then S2 value will be key 110 না, তাই না? Sir, identical values চলে আসবে। I what I am trying to say this, if I assign this value, the value of S1 to the value of S2, then the value of S2 will become 110, right? Now 100, what do you mean by then? This S2 will not refer to this object anymore, right? No. What will do? This S2 will refer this object, right? Yes. That means S1 and S2 both variable are actually referring the same object. And now if you print S2 dot name, it will print Asif, right? Not Arif. Okay. So Yes, this is sir. the low level thing that works in Java actually. Okay. মানে আপনি যখন S2 আর S1 এর ভ্যালুতে আপনি শেয়ার করবেন, তখন S2 এর ভ্যালুটা হয়ে যাবে S1 এর রেফারেন্সের সমান, মানে রেফারেন্সটা সে নিয়ে নিবে। তাহলে কি তখন সে আর S2 দিয়ে আপনি এই অবজেক্টে রেফার করতে পারতেছেন না, তাই না? কারণ S2 অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছে। তখন S2 হচ্ছে এই অবজেক্টকে রেফার করতেছে, মানে দুজন সেম অবজেক্টকে রেফার করতেছে ঘুরে ফিরে, রাইট? So what I'm trying to say actually, when you have a another different object variable S2, আপনি যখন অ্যাসাইন করবেন তখন আসলে রেফারেন্সটা অ্যাসাইন করবেন, তখন কিন্তু S2 কিন্তু নতুন আবার ওর নামে মানে আপনি S2 সমান S1 করলে কিন্তু S1 এর অবজেক্ট আবার নতুন করে ক্রিয়েট করতে হয়, তাই না? সে কি করবে, সেম অবজেক্টটাকে রেফার করে থাকবে। সো এখানে S2 ডট নেম করলে সেম আসিফি কল হবে, বুঝছেন না? এরকম। তো এই ধরনের কিছু ট্রিকি পয়েন্টস আছে আর কি, যেটা আমরা আর কি যেটা জাভাতে কাজ করে। তখন হচ্ছে S1 S2 বোথ সেম অবজেক্টেই রেফার করতেছে। এটাই। স্যার, আমরা বলুন। যদি S1 ইকুয়ালস টু S2 যদি না করতাম, বাট S2 তে একই ইনফরমেশন গুলো যদি দিতাম, তাহলে র্যামে দুইটা আলাদা আলাদা জায়গা থাকতো। দুটো আলাদা জায়গা থাকতো, অবভিয়াসলি। ওকে সেম ইনফরমেশন দুটো আলাদা জায়গা থাকতো। ওকে স্যার। আচ্ছা,
আপনারা কেউ গার্বেজ কালেকশন নিয়ে কোশ্চেন করছিলেন আমাকে আগের দিন? এনিওয়ান? আমি যখন গার্বেজ কালেকশন কথাটা বলতেছিলাম, কেউ কোশ্চেন করছেন যে এটা স্যার কি জিনিস বা এটা কিভাবে কাজ করে? এখন আমি এটা বলতে পারবো। আমি বলছি আমরা জাভা তার জিনিস হচ্ছে গার্বেজ কালেকশন, বলছিলাম কি? স্যার একজন কোশ্চেন করেছিলেন Yes, স্যার। sir. আচ্ছা যাক, তো আমি এখন এটা অ্যান্সার দিতে পারবো, বুঝছেন? সেটা হচ্ছে এখানে একটা গার্বেজ আছে, বুঝছেন? কিভাবে গার্বেজ আছে দেখেন, আপনি যখন S2 এর ভ্যালুটাকে S1 এর ভ্যালু দিয়ে দিয়েছেন, তাই না? তখন S2 কি করলো, এই অবজেক্টটাকে পয়েন্ট করা শুরু করলো না, সেম অবজেক্টকে, জি। তাই তো? এখানে একটা গার্বেজ অবজেক্ট আছে, সেটা কি বুঝতেছেন? যেটা আর কোনো প্রয়োজনীয়তা নেই, সেটা কি? S2 তার আগে যেটা ছিল। এই যে এই অবজেক্টটা, এবং সে শুধু শুধু একটা মেমরি নিয়ে রাখছে না, খেয়াল করে দেখেন। জি। ওরা কেউ পয়েন্ট করতেছে না, ওকে কেউ এক্সেস করতে পারতেছে না, কিন্তু সে অথচ একটা মেমরি নিয়ে রাখছে। দিস ইজ কল্ড অ্যাকচুয়ালি গার্বেজ, এন্ড জাভা অটোমেটিক্যালি গার্বেজ থেকে রিমুভ করে দেয়। বুঝতে বুঝতে স্যার পারছেন? এটা যদি কল না থাকে তাহলে তো কিন্তু আপনাকে এটা কল করতে হবে না, জাভা নিজেই করে দিবে। ঠিক আছে, গার্বেজ কালেকশন এরকম না যে আপনার নিজের করতে হবে। যখন না না এরকম স্যার, ওটা সিনারিও জিজ্ঞেস আসবে, করতে যদি যদি মনে করেন S2 আমরা মেইন অ্যাসাইন না মেথডটাকে যদি আমরা করতাম, কল করি। হ্যাঁ হ্যাঁ, অ্যাসাইন না করলে তো এটা গার্বেজ হতো না, অবভিয়াসলি না। ওকে। তখন গার্বেজ কি হবে? তখন তো অলরেডি তার একটা এক্সিস্টেন্স আছে, কেউ ওকে পয়েন্ট করে আছে, তাই না? কিন্তু এই মুহূর্তে যেটা হয়ে গেছে, x2 এর সমান s1 করার পরে ওর কোনো এক্সিস্টেন্স নাই, বুঝছেন? ওকে কেউ পয়েন্ট করতেছে না, এবং ওকে যেহেতু কেউ পয়েন্ট করতেছে না, সেহেতু কি ওকে কেউ এক্সেসও করতে পারতেছে না, রাইট? সো তখন সে গার্বেজ হয়ে যাচ্ছে, তার মানে এটা কোনো নেসেসিটি নেই, ওকে তাই স্যার। না? এটা না করলে গার্বেজ হতো না, অবভিয়াসলি s2 সমান s1 না করলে গার্বেজ হতো না, অবভিয়াসলি। ঠিক আছে, তো এটাই আমি বলতে যাচ্ছি, আর কিছুই না। তো মোটামুটি এই ক্লাস অবজেক্ট মোটামুটি আমি অনেক দূর অনেক কিছু বললাম, শুধু স্ট্যাটিক মেম্বারটা এখনো বলা হয় নাই, সেটা আমি নেক্সট দিন বলে দিব, ঠিক আছে? এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে ইনপুটটা করা। ইনপুট আসলে বেশিক্ষণ লাগবে না, 5-10 মিনিট লাগবে, এটা খুব ইজি একটা জিনিস। ইনপুটটা একটু দেখা, যে ইনপুট কিভাবে নিতে হয়, খুব ইজি, একটু খেয়াল করে। আমরা নতুন ইয়া নিলাম, হ্যাঁ, একদমই ইজি এটা। ইনপুট কিভাবে নিব ইউজার থেকে, এটা একটু দেখবো আমরা। সেখানে এতগুলো মেথড দরকার নেই। উম, তো দেখেন ইনপুট এখানে আমি একটা মেইন ফাংশন লিখি, পাবলিক স্ট্যাটিক। এই যে এখানে যে কিছু জিনিস আছে না, পাবলিক স্ট্যাটিক, পাবলিক তো এখন বুঝে গেছে, পাবলিক কি জিনিস, স্ট্যাটিকটা এখনো জানি না। তো এই স্ট্যাটিকটা হচ্ছে আজকে দেখাবো না, স্ট্যাটিকটা নেক্সট দিন দেখাবো, যে একটা ক্লাসের যে মেম্বার স্ট্যাটিক হতে পারে, এটা আজকে দেখাবো না। বা স্ট্যাটিক দিয়ে কি বোঝাচ্ছে, দেখেন এটা একটু আমাদের লাগতে পারে। তো আমরা কিভাবে হচ্ছে ইউজার থেকে ইনপুট নিবো, রাইট? ধরেন আমি একটা ইউজার থেকে ইনপুট নিতে চাচ্ছি কনসোল থেকে, সেটা কিভাবে নিব? তো সেটা নেওয়ার জন্য হচ্ছে দুইটা ওয়ে আছে, আমরা দুইটা ওয়ে দেখাবো। একটা হচ্ছে স্ক্যানার নামে একটা ওয়ে আছে, স্ক্যানার। বেসিক্যালি আমি যা বলছিলাম যে জাভা যেহেতু ওপি, আপনার ইনপুটটা কোনো একটা অবজেক্টের থ্রু নিতে হবে বা কোনো একটা ক্লাসের থ্রু নিতে হবে, বুঝছেন? আমাকে বুঝতে পারছি, মানে ইনপুট যেটা সেটাও কোনো একটা অবজেক্টের থ্রু নিতে হবে। তো সেটা কিভাবে করবো? আমাদের স্ক্যানার নামে একটা ক্লাস জাভা অলরেডি জাভা প্যাকেজের ভিতরে আছে, সেটা আমাদের ডিফাইন করা লাগবে না। ওই ওই ক্লাসটার কাজই হচ্ছে স্ক্যান করা, বুঝছেন? কোনো কিছু স্ক্যান করা। তো এখন আমরা সেই স্ক্যানার যে ক্লাস, সেটা একটা অবজেক্ট বানাবো, ধরুন এসসি নিউ স্ক্যানার, দেখছেন? ভিতরে দেবো সিস্টেম ডট ইন, এটা একটু মাথায় রাখতে হবে, আর কিছুই না। এই যে এখানে লাল দাগ হয়ে আছে, কারণটা কি বলতে পারবেন এনিওয়ান? আমি এখানে যেটা করছি দেখেন, ইম্পোর্ট স্ক্যানার করা নামে, হয় নাই। হ্যাঁ মানে এই যে স্ক্যানার যে ক্লাসটা, সেই ক্লাসটা তো আমি বানাইনি, রাইট? সেটা বানাইছে কি? জাভা। জাভা বানাইছে মানে জাভার কোনো একটা প্যাকেজে এই ক্লাসটা আছে, যেটা আমি এখন ইউজ করবো, বাট সেই প্যাকেজটা ইম্পোর্ট করা হয়নি, বুঝছেন? ওইটা কাইন্ড অফ হচ্ছে যে সি এর ইনক্লুড এর মতো, তাই রাইট? বুঝছেন, তাই না? সিতে একটা ইনক্লুড ছিল না, Yes, include যে আপনি libraries. ধরেন, হ্যাঁ আপনি যদি কোনো একটা লাইব্রেরি ইউজ করেন যেটা কিনা আহ, কোনো একটা হেডার ফাইল আছে, তখন কি সেই হেডার ফাইলটাকে ইনক্লুড করে নিতে হয় না? জি Yes, sir. স্যার। কাইন্ড অফ দ্যাট, আপনার এটা কাইন্ড অফ বলতে পারেন লাইব্রেরি ক্লাস, বুঝছেন? এই ক্লাসটা হচ্ছে জাভার কোন একটা প্যাকেজে হচ্ছে ইয়া করা আছে, ডিফাইন করা আছে, আপনি সেটাকে ইউজ করছেন, তো সেই প্যাকেটটাকে ইম্পোর্ট করে নিতে হবে, বুঝছেন? তো আপনি যদি এখানে ক্লিক করেন, দেখেন আইডি বলবে কি লাগবে, জাভা ডট ইউটিল ডট স্ক্যানার, এই প্যাকেজটাকে ইম্পোর্ট করতে হবে। অল্ট এন্টার দিলে, অল্ট এন্টার, অল্ট এন্টার দিলাম, ইম্পোর্ট ক্লাস দিলাম, তাহলে ইম্পোর্ট হয়ে গেছে, দেখেন। এই যে এখানে ইম্পোর্ট করে নিতে হবে। এটা নেক্সট দিন আরো ক্লিয়ার হবে, যে যখন আমরা প্যাকেজ করবো, আপাতত এটা একদম মাথায় রাখুন। সো এখানে আমরা একটা স্ক্যানার অবজেক্ট নিলাম এসসি নামে। And এই স্ক্যানার অবজেক্টটার ভিতরে আমি কি করলাম দেখেন, স্ক্যানার এসসি নিউ স্ক্যানার, ভিতরে দিলাম সিস্টেম ডট ইন।
দেখছেন? সিস্টেম ডট ইন মানে আমরা সিস্টেম থেকে বা কনসোল থেকে ইনপুট নিব বা স্ক্যান করব। এবার মনে করেন আপনি একটা দিলেন এরকম ইন্ট এ এসি ডট নেক্সট নেক্সট ইন্ট ডাবল বি এসি ডট নেক্সট ডাবল, এই ধরনের দুইটা এভাবে আর কি। মনে করেন প্রথমে আপনি একটা ইন্টিজার নিবেন ইনপুট, ইন্টিজার ইনপুট নেওয়ার জন্য এই যে এসসি ডট নেক্সট ইন্ট এটাকে কল করলে হবে। আর ধরেন ধরেন ইন্টিজারের পরে ডাবল ইনপুট নেবেন, তাহলে এসসি ডট নেক্সট ডাবল এভাবে নিলে হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা একটা কাজ করি, এর মানগুলো এখানে প্রিন্ট করে দিই, এর মানটা আর বি এর মানটা। তো দেখি এটা রান করি। ঠিক আছে, এটা হচ্ছে ইনপুট ওয়ে, এটাকে রান করতে হবে। তো দেখেন প্রথমে, আচ্ছা এটা কাজ করি, একটু প্রিন্ট টিন দিই তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমে ধরেন গিভ ইনপুট এরকম দিব। তো প্রথমে গিভ ইনপুটটা হচ্ছে ইয়া করলো, কল হলো। এখন সে হচ্ছে এখানে আটকে আছে, বুঝছেন, যে সে একটা ইন্টিজার চাচ্ছে। তো একটা ইন্টিজার দিই ধরেন 12, এরপর আবার আটকে আছে, সে ডাবল চাচ্ছে। ঠিক আছে, তাহলে ওর এটা ডাবল দিই ধরেন 10.5। ঠিক আছে, তাহলে 12টা হচ্ছে এর মধ্যে যাবে, 10.5টা হচ্ছে বি এর মধ্যে যাবে। এখন এর মান প্রিন্ট করে দেখেন 12 আসবে, আর বি এর মান প্রিন্ট করলে 10.5 আসবে, দেখছেন? তো এইভাবে এইভাবে হচ্ছে ইনপুট নিব আমরা, সিম্পল। দেখেন কার কোনো কোশ্চেন আছে কিনা। মনে করেন যে দুইটা সংখ্যা ইনপুট নিয়ে তাদের যোগফল বের করতে হবে, দুইটা ডাবল ইনপুট নিয়ে, তাহলে এটা কিভাবে করা যায়? ডাবল এ, এটা ডাবল নিলাম, হ্যাঁ, এসসি ডট নেক্সট ডাবল দিয়ে ডাবল ইনপুট নিলাম, ডাবল বি এসসি ডট নেক্সট ডাবল দিয়ে, এসসি মানে হচ্ছে যে স্ক্যানার ক্লাসটা, এখান থেকে হচ্ছে নেক্সট ডাবল দিলে হচ্ছে ডাবল ইনপুট নিবে, আর এখান থেকে নেক্সট ডাবল দিলে ডাবল ইনপুট নিবে। তারপর হচ্ছে ডাবল সাম সমান হচ্ছে এ প্লাস বি, বুঝছেন? তারপর হচ্ছে আমরা এই সামের ধরোটা প্রিন্ট করে দিব। দেখেন কার কোনো কোশ্চেন আছে কিনা। নো তাহলে স্যার। প্রথমে কি ইনপুট চাচ্ছে, আমি ইনপুট দিতে 12.5 আর ইনপুট দিতে 2.6, তাহলে দেখেন আমার 33.1 আসবে ইয়ার বিএম। সেম ভাবে এখন আপনি যদি আরো ইনপুট দিতে চান, সিরিয়ালি সব ইনপুট দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আরো ইন্টিজার, আরো ডাবল ফ্লোট ইনপুট নেওয়া যায় অবভিয়াসলি, নেক্সট ফ্লোট দিলে ফ্লোট ইনপুট নিবে, নেক্সট ফ্লোট, সেখানে এটা ফ্লোট একই যে কথা। নেক্সট কার দিলে ক্যারেক্টার ইনপুট নিবে, না নেক্সট কার বলতে নাই, নেক্সট বাইট আছে, নেক্সট ফ্লোট আছে, নেক্সট লং আছে, নেক্সট শর্ট আছে, এগুলো আছে, নেক্সট বুলিয়ান এগুলো আছে। বুঝতে পারছেন? এটাই। তো এটা গেল সিম্পল ইনপুট নেওয়া, যে আমরা কিভাবে ইন্টিজার ডাবল এগুলো ইনপুট দিতে পারবো। ঠিক আছে, কার কোনো কোশ্চেন থাকলে বলেন। হ্যাঁ, নেক্সট কি জানি করবো। এখানে ডাবল লিখতে হবে। হ্যাঁ ডাবল ছিল, হ্যাঁ দুটো ডাবল নিয়েছিলাম। আচ্ছা এবার আরো দুটা জিনিস আছে, সেটা হচ্ছে এটা তো গেল হচ্ছে ইন্টিজার ডাবল কিভাবে নেওয়া যায়, এটাতে কমেন্ট আউট করে দিই। আপনি যদি একটা লাইন পুরো ইনপুট দিতে পারবেন, বুঝছেন, স্ট্রিং স্ট্রিং ইনপুট নেওয়া যায় কিভাবে, সেটা হচ্ছে এসটি ডট নেক্সট লাইন একটা আছে দেখবেন, ও পুরো লাইন ইনপুট নিয়ে নেয়, বুঝছেন? আপনি যারা লাইন লিখেন এটাকে একটা স্ট্রিং এর মধ্যে রেখে দেয়, বুঝছেন? স্ট্রিং এস। এখন মনে করেন আপনি এস এস এর মানটা প্রিন্ট করলেন, দেখেন যে পুরো লাইনটা প্রিন্ট হবে। যেমন ধরেন আপনার এসসি হচ্ছে স্ক্যানার অবজেক্টটা, হ্যাঁ, আপনি কি করলেন এসসি ডট নেক্সট লাইন, মানে আপনি কি লাইন ইনপুট নিয়ে নেবেন, সেটাকে একটা স্ট্রিং এর মধ্যে দিয়ে দিবেন, তাই না? দেখেন কি করব, প্রথমে গিভ ইনপুট আসবে, আসলো। এখন ও হচ্ছে একটা লাইন চাচ্ছে, আমি একটু ভুল করলাম কি, হ্যাঁ গিভ ইনপুট, ও কিন্তু ওয়েট করতেছে একটা ইনপুটের জন্য নেক্সট লাইন। তো মনে করেন আপনি লাইন লিখলেন, যেমন ধরেন হ্যালো ওয়ার্ল্ড বিল, এরকম লাইন লিখলেন, বুঝছেন? এই পুরো লাইনটাকে সে হচ্ছে রিড করবে, এখান থেকে স্ক্যান করে সে এস এর মধ্যে দিয়ে দিবে, তারপর এসটা প্রিন্ট করে দেখলেন, এস এর মান আসছে এইটা, দেখছেন, হ্যালো ওয়ার্ল্ড বিল। বুঝতে পারছেন? পুরো লাইনটাকে সে একবারে ইনপুট হিসেবে নিয়ে নেয়।
দেখেন বুঝেন কিনা। জি স্যার, ক্লিয়ার। পুরো লাইনটাকে সে ইনপুট হিসেবে নিয়ে নিল। তাহলে আপনি এখান থেকে এই যে নেক্সট লাইন দিয়ে আপনি তাহলে স্ট্রিং ও ইনপুট হিসেবে নিতে পারবেন, স্ট্রিং কে। এগুলা এই নেক্সট ডাবল দিয়ে হচ্ছে একটা একটা করে ইন্টিজার একটা একটা করে ডাবল ইনপুট নেবেন, আর নেক্সট লাইন দিয়ে হচ্ছে পুরো লাইনটাকে একবার ইনপুট নিতে পারবেন, কোনো সমস্যা নেই, এরকম হবে। আর একটা শুধু নেক্সট দিয়ে হচ্ছে জাস্ট একটা একটা করে ওয়ার্ড ইনপুট নেয়, বুঝছেন? যেমন ধরেন এরকম ও স্ট্রিং হিসেবে নেয়। যেমন ধরেন আপনি করলেন যে স্ট্রিং, আচ্ছা এরকম আছে একটা শুধু নেক্সট আছে, কিন্তু শুধু নেক্সট, কোনো নেক্সট কিছু না, নেক্সট লাইনও না, নেক্সট ইনটু না, নেক্সট ডাবল না। ও যেটা করে জাস্ট আপনি যেটা ইনপুট দিবেন, হ্যাঁ, এখানে এসে সে একটা ওয়ার্ড শুধু ইনপুট দিবে, একটা ওয়ার্ড, ঠিক আছে, এবং সেটাকে সেটা স্ট্রিং এর মধ্যে অ্যাসাইন করে দিবে, এটা এস এর মধ্যে অ্যাসাইন করে দিবে। তবে সেই এসটাকে আপনি চাইলে প্রিন্ট করতে পারবেন। ধরেন এসব দিয়ে স্ট্রিংটাকে প্রিন্ট করলাম। তো এস, তাহলে দেখেন আমার প্রথমে কি স্ক্যানার ক্লাস আছে, তারপর এসসি ডট নেক্সট, এটা এসব বলছেন নেক্সট ইন্টো না, নেক্সট ডাবল না, নেক্সট টোটো না, নেক্সট লাইনও না। তাহলে দেখি এটা কি হয়। সে হচ্ছে এটা করে, এইটা দিয়ে এসসি ডট নেক্সট দিয়ে আপনি যে কোনো জিনিস দিতে পারবেন, হ্যালো, এই ওয়ার্ডটা এসে ইনপুট নিবে, দেখেন এই ওয়ার্ডটা ইনপুট নিয়ে সে হ্যালোটাকে প্রিন্ট করে দিছে, দেখছেন? কিন্তু অ্যাজ এ স্ট্রিং, মাথায় রাখেন, অ্যাজ এ স্ট্রিং হিসেবে প্রিন্ট করে। যেমন ধরেন আমি এটা ইনপুট দিলাম, হ্যালো ওয়ার্ল্ড, এটা ইনপুট দিলাম, বুঝছেন? কিন্তু সে নিবে শুধু হ্যালো, ঠিক আছে? যখন এখানে আমি এসি ডট নেক্সট এখানে যখন আটকে ছিল, তখন আমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছিলাম, ঠিক আছে, বাট এখানে একটা স্পেস দিয়ে দিয়েছিলাম। তো সে হচ্ছে স্পেসের আগ পর্যন্ত স্ক্যান করে ওই হ্যালোটাকে সে হচ্ছে এস এর মধ্যে অ্যাসাইন করে দিয়েছে, তো ওয়ার্ল্ডটাকে সে অ্যাসাইন করে নিয়েছে, বুঝে গেছে? স্যার, স্ট্রিং তো এর কি স্পেশাল ক্যারেক্টার এগুলো দিলে কি নিবে? হ্যাঁ মানে নিবে, স্ট্রিং হ্যালোর সাথে ডলার সাইন সাইন এই ধরনের যদি কিছু দেই? স্ট্রিং এর যে কোনো কিছু দিতে পারবেন, স্ট্রিং এর যে কোনো কিছু দিতে পারবেন, এটা না, স্ট্রিং এর যে কোনো কিছু দিতে পারবেন। জি স্যার, বুঝতে পেরেছি। স্পেস, এসসি ডট নেক্সট হচ্ছে স্পেস আসার আগ পর্যন্ত স্ক্যান করতে থাকে, বুঝছেন? আপনি যে ইনপুটটা দিবেন এখানে স্পেস আসার আগ পর্যন্ত স্ক্যান করতে, স্পেস পেয়ে গেলে সে হচ্ছে স্ক্যানটা বন্ধ করে দেয়। না, একটা ছোট কোশ্চেন করি, ঠিক আছে? কোশ্চেনটা হচ্ছে আচ্ছা। এরকম যে আপনি পুরো পুরো ধরেন পুরো এই পুরো লাইনটাকে রিড করতে চাচ্ছেন, কিন্তু এসসি ডট নেক্সট দিয়ে কিভাবে করা সম্ভব? ইউ আর ট্রাইং টু রিড দ্য এন্টায়ার লাইন না অ্যাকচুয়ালি, এই ওয়ার্ল্ডটাকে আরেকটা স্ট্রিং এর মধ্যে রাখতে চান, তখন কি করবেন? ধরেন হ্যালোটা একটা স্ট্রিং এ তো আছে, এস এস ধরেন এটার নাম দিলাম S1, ওয়ার্ল্ডটাকে আরেকটা স্ট্রিং এ রাখতে চান, তখন কি করবেন? স্যার একটা লুপ চালায়, তারপরে হলো এই জিনিসগুলো নিব, একটা অ্যারের মধ্যে আর কি সবগুলো ভ্যালু স্টোর করব। একটা কাজ করতে পারি, S2 এসসি ডট নেক্সট দিলে তো হয়, তাই না? জি স্যার। পরেরটা নিয়ে নিবে, জি এসসি ডট প্রথম এসসি ডট নেক্সট দিয়ে প্রথমটা নিবে, ওরা নিয়ে নিল S1 এর ভিতরে, পরে এসসি ডট নেক্সট দিয়ে পরেরটা নিয়ে নিবে, নেক্সটটা নিয়ে নিবে, তাই না? এটা হইতে পারে। বা এই কাজটাকে লুপেও করা যায়, রাইট? যেটা বললেন আর কি একজন স্টুডেন্ট, লুপে করাটা কিন্তু বেশি ভালো, ঠিক আছে? জাস্ট আমি এটা দেখানোর জন্য দেখাচ্ছি যে এখানে আমরা S2 এর মানটা প্রিন্ট করবো, দেখেন কত আসে। তাহলে আমরা এখানে যেটা করবো, দুইটা ওয়ার্ড একসাথে ইনপুট দিয়ে দিব, তাই না? হচ্ছে হ্যালো, কিছু ওয়ার্ল্ড, দেখেন হ্যালোটা যাবে এখানে, ওয়ার্ল্ডটা যাবে এখানে, দেখছেন? হ্যালোটাকে, কারণ প্রথম এসসি ডট নেক্সট দিয়ে সে কি হলো, সে প্রথম ওয়ার্ডটাকে রিড করলো, রিড করে S1 এ দিয়ে দিল, দিয়ে S1টা প্রিন্ট করলো, পরে এসসি ডট নেক্সট দিয়ে পরের ওয়ার্ডটা রিড করলো, রিড করে S2 এ দিয়ে দিল। কারণ ইউ ক্যান ডু দিস ইউজিং এ লুপ অলসো, রাইট? ইউ ক্যান ডু দিস ইউজিং এ লুপ অলসো। হাউ ক্যান ইউ ডু দিস? ধরুন হচ্ছে আপনি লুপ লিখলেন ফর, আচ্ছা ওয়াইল, এইভাবে লুপ লেখা যায়, এসি ডট হ্যাজ নেক্সট, বুঝছেন? এটা একটা খুব জোস একটা সিস্টেম আর কি। আচ্ছা এটা আসলে এখন না দেখালে হয়তো, আসলে যাক সমস্যা নেই। এই যে এভাবে হচ্ছে কাজ করা যায়। এরকম লুপ যদি লেখেন যে আপনার লুপটা কতক্ষণ চলবে, যতক্ষণ পর্যন্ত হ্যাজ নেক্সট এর ভ্যালুটা ফলস না হবে, বুঝছেন? এসি ডট হ্যাজ মানে পরে কিছু আর আছে কিনা, যতক্ষণ পর্যন্ত এসি ডট হ্যাজ নেক্সট এর ভ্যালুটা ফলস না হবে ততক্ষণ পর্যন্ত এটা লুপটা চলবে এবং রিড করে যাবে, এবং রিড করতে যাবে একটা করে স্ট্রিং নিতে থাকবে, এরকম একটা আইডিয়া করা যায়। বাট এটা হচ্ছে আপাতত আমাদের এটা খুব একটা দরকার পড়বে না, ঠিক আছে? আর এটা একটা সময় গিয়ে দরকার পড়বে, তখন আমরা এটা আবার ব্যাক করবো, সমস্যা নেই। তো এটা হচ্ছে মোটামুটি স্ক্যানার দিয়ে প্রিন্ট নাও, তার মানে আপনি যদি সিঙ্গেল ইন্টিজার সিঙ্গেল ডাবল নিতে চান, তাহলে হচ্ছে ইজিলি এগুলো দিয়ে নিতে পারবেন, নেক্সট ইন্টিজার নেক্সট ডাবল দিয়ে।
আপনি যদি একটা এন্টার লাইন একবার রিড করে একটা স্ট্রিং এ দিতে চান সেটা তাহলে হচ্ছে নেক্সট লাইনটা কল করতে পারবেন। আর যদি আপনি সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ড করে নিতে চান তাহলে হচ্ছে নেক্সট দিয়ে দিয়ে এটা করতে পারবেন। বুঝতে পারছেন? মোটামুটি সামারাইজ করলে এটা দাঁড়াচ্ছে, দেখেন বুঝেন কিনা। আচ্ছা, দের ইজ অ্যানাদার অপশন, সেটা হচ্ছে যে আচ্ছা আমি কি জানি মিস করে গেলাম, সেটা আমি তাহলে নেক্সট দিন পড়াবো, আজকে টাইম হবে না। আরেকটা অপশন আছে, যে অপশন পেন নামে একটা জিনিস আছে, বুঝছেন? এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে আমার ল্যাব ম্যানুয়ালটা, এখান থেকে একটু আমি নিই। হ্যাঁ, এটা হচ্ছে যে একটা এভাবে ইনপুট না দিয়ে আরেকটা অপশন আছে, স্ক্যানার। এটা গেলে স্ক্যানার দিয়ে ইনপুট নেওয়া, তাই না? স্ক্যানার দিয়ে, আচ্ছা এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটা আমি দেখিয়ে নেই, এটা করাটা বেটার। সেটা হচ্ছে স্ক্যানারটা যখন ইউজ করা শেষ হয়ে যাবে লাস্ট লাইনে গিয়ে, এসসি তো এসসিটাকে ক্লোজ করে দিন, এটা করাটা বেটার। হ্যাঁ, এটা করাটা ভালো। মানে আপনি তো এসসি অবজেক্টটা বানাইছিলেন, তাই না, স্ক্যান করার জন্য। স্ক্যান করা যখন শেষ হয়ে যাবে লাস্ট লাইনে গিয়ে কোডের এসসি ডট ক্লোজটা করে দিলে বেটার হয়। এটা আমিও আসলে মিস করে গেছিলাম, বাট ইটস ভেরি ইম্পর্টেন্ট। স্যার সি এর অনেকটা ফ্রির মতো, সি এর ফ্রি ফাংশন ইউজ করতাম। কি এর জন্য? ওই যে ইয়া, ফাইলে করতেন এই কাজটা, ফাইলে একটা ফাইল যখন ওপেন করতাম ফাইলটা ক্লোজ করতে হতো, এটা আমার মনে আছে। সিতে ফাইলে করার সময় এই কাজটা করতে হতো, তাই না? ফাইল পয়েন্টার যেটা আছে সেটাকে ক্লোজ করে দিতে হতো, এটা ভালো আর কি মেমোরির জন্য এন্ড কোডের জন্য। another thing is যে অপশন পেন, এটা ইউজ করা যায়, এটা জাস্ট এটাতে আমি কিছু একটা মাথায় রাখলেই হবে। দেখেন এখানে কি করছে, কপি করে নিয়ে যাই। হ্যাঁ, এটা আরেকটা ওয়ে টু আমরা ক্লোজ করি। এটা একটা ওয়ে হচ্ছে আপনার ইয়া করার জন্য, ইনপুট নেওয়ার জন্য। দেখেন, তো দেখেন এখানে যেটা করছে সেটা হচ্ছে যে এই যে অপশন পেন, এটা নামে একটা ডায়ালগ বক্স আসবে, বুঝছেন? আপনি যদি এই লাইনটা লিখেন, স্ট্রিং ইনপুট যে অপশন পেন ডট শো ইনপুট ডায়ালগ, বুঝছেন? যে অপশন পেনটা এটা একটা জাভা এক্স সুইং এর একটা কম্পোনেন্ট, বুঝছেন? তো এটাকে ইউজ করতে গেলে অবশ্যই আপনার জাভা এক্স সুইংটাকে ইম্পোর্ট করতে হবে। এই যে জাভা এক্স সুইংটাকে ইম্পোর্ট করতে হবে, তার একটা কম্পোনেন্ট হচ্ছে যে অপশন পেন। তো এই কম্পোনেন্টটা হচ্ছে, দেখবেন এটা যখন রান করবো সুন্দর মতো একটা ডায়ালগ বক্স আসবে, মানে একটা বক্স ক্রিয়েট হবে, একটা পপ আপ আসবে, বুঝছেন? যেখানে হচ্ছে এই যে ইনপুট ডায়ালগ, যেখানে হচ্ছে যে এই মেসেজটা লেখা থাকবে এন্টার ইনপুট, এবং সেখানে হচ্ছে একটা বক্স থাকবে যেখানে আপনি ইনপুট দিতে পারবেন, বুঝছেন? ইনপুট দিলে সেই ইনপুটটা সে রিড করবে অ্যাজ এ স্ট্রিং হিসাবে। সে ধরেন আপনি একটা ইন্টিজার ইনপুট দিলেন, তাও সেই স্ট্রিং হিসাবে রিড করবে, বুঝছেন? তারপর সেই স্ট্রিংটাকে আপনার কি করতে হবে, ইন্টিজারে পার্স করে নিতে হবে। এই যে ইন্টিজার পার্সেন্ট করে, মানে স্ট্রিং ইনপুটটা হচ্ছে স্ট্রিং আকারে আছে, সেটাকে ইন্টিজারে কাস্ট করব না, আমরা কাস্ট বলবো না, সেটাকে স্ট্রিং থেকে ইন্টিজারে আনতে হবে। যেমন ধরেন একটা জিনিস এভাবে আছে, যে ধরেন জিনিসটা আছে এভাবে 82, দিস ইজ এ স্ট্রিং অ্যাকচুয়ালি, রাইট? এটাকে ইন্টিজার 82 বানাতে হবে, বুঝছেন না? স্ট্রিং থেকে এটাকে র ফরম্যাটে আনতে হবে, বুঝছেন? তো এটা কিভাবে করা যায়, সেটা হচ্ছে যে এই যে ইন্টিজার ডট পার্স ইন্ট, এই ফাংশনটাকে কল করতে হবে, করে এই ভ্যালুটা, যে ভ্যালুটা ইন্টিজারে পাস করবেন সেই ভ্যালুটা এখানে পাস করে দিবেন। পাস করে দিলে সে হচ্ছে স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট করে ফেলবে। তো আমরা এটা একটু রান করে দেখি, রান করে দেখলে মনে বেটার হয়। তো একটু খেয়াল করি। দেখেন আমাদের স্ক্যানার গুলোকে আপাতত ইয়াদে করে দিই, স্ক্যানার গুলোকে অফ করে দিই। ধরুন আমাদের আছে শুধু এই দুইটা লাইন, এটা আমি উপরে নিয়ে যাই। খুব ইজি, এটা আসলে একটু মাথায় রাখতে হবে আর কিছু না, মানে এটা আসলে তেমন বোঝানোর কিছু নেই আপাতত। যে অপশন প্যান হচ্ছে বেসিক্যালি হচ্ছে জাভার ভিতর একটা কম্পোনেন্ট, ঠিক আছে? ওইটার একটা ফাংশন হচ্ছে, মেথড হচ্ছে শো ইনপুট ডায়ালগ, ডট দিয়ে বোঝায় মেথড, রাইট? তারপর এই শো ইনপুট ডায়ালগ যখন কল করবেন ওর, তখন হচ্ছে প্যারেন্ট কম্পোনেন্ট নাল আপাতত আরেকটা মেসেজ দিয়ে দিবেন, তাহলে মেসেজটা প্রিন্ট হবে। তো দেখেন আমি যখন রান করলাম, এই যে রান হচ্ছে, দেখেন একটা ইনপুট ডায়ালগ আসছে, দেখছেন উপরে? দেখতে পাচ্ছেন যে না আছে যে, ঠিক আছে? এটাই আসলে বেসিক্যালি যে অপশন প্যান। সেটা কোথায় গেল? এই যে ইনপুট আসছে, তো এখানে ইনপুট দেওয়ার একটা রাস্তা সে দিছে, এবং দেখেন এখানে যে মেসেজটা দিছিলাম এন্টার ইনপুট, এখানে এই মেসেজটা আসছে। মনে করেন আপনি একটা ইনপুট দিবেন ধরেন 12, দিয়ে ওকে দিলে, বুঝছেন? ওকে দিলে এই 12টা হচ্ছে এই স্ট্রিং হিসাবে এখানে ইনপুট ভ্যারিয়েবলে চলে আসবে, বুঝছেন?
চলে এসে তারপর এই ইনপুটটাকে আবার পার্স করে, আচ্ছা এখানে পিন দেওয়া হয় না যেহেতু বোঝা যাচ্ছে না, এখানে আমরা কনসোলে পিন দিব এইসব ভ্যালুটা। ইনপুটটা হচ্ছে আমি যখন ওকে দিব তখন ইনপুটটার ভ্যালুটা এখানে চলে আসবে, এসে এখান থেকে ইন্টিজারে পাস হয়ে হচ্ছে এখানে অ্যাসাইন্ড হবে। অ্যাসাইন্ড এই ভ্যালুটা আমরা এখানে প্রিন্ট করে দিব। 12 দিলাম, ওকে দিলাম। ওকে দিলে কি হবে, এখান থেকে এটা ইনপুটে যাবে 12টা অ্যাজ এ স্ট্রিং হিসাবে, তাই না? তারপর সেটাকে পার্স করে হচ্ছে আমরা ইন্টিজারে অ্যাসাইন করে দিব। তারপর এটাকে এই যে দেখেন এটাকে আমরা প্রিন্ট করে দিলাম, তাহলে 12 আসছে, বুঝছেন? তো এইভাবে হচ্ছে যে অপশন প্যান নামে এই জিনিসটাকে ইউজ করে হচ্ছে ইনপুট নেওয়া যায়, বুঝতে পারছেন? আচ্ছা এখানে একটা প্রশ্ন আছে আমার, সেটা হচ্ছে যে একটু বলতে পারবেন যে আমি যদি দুটা সংখ্যা ইনপুট নিতে চাই সেটা কিভাবে করতে হবে এখানে? এনিওয়ান কেউ বলতে পারবেন যে আমি যদি মনে করেন একটা ইন্টিজার একটা ডাবল ইনপুট নিতে চাই সেটা কিভাবে করতে হবে? স্যার ওটাকে কপি করে স্যার আবার ডাবল ফাংশনে নিয়ে নিতে হবে। দেখেন, মানে থ্যাংক ইউ। ইন্টিজারের জন্য। এটা হচ্ছে ইনপুট ওয়ান, ওর জন্য একটা যে অপশন প্যান লাগছে, রাইট? ধরেন ইন্টার ইওর ফার্স্ট ইনপুট এই কথাটা লেখা আসছে, বুঝছেন, তাই না? তারপর ইনপুট ওয়ান ধরেন আমি ওই ইন্টিজারে নিলাম, ইন্টিজারে কিন্তু এবার ধরেন ইনপুট টু আরেকটা যে অপশন প্যান আমি পপ আপ করাবো, এবং এখানে হচ্ছে আমি ইন্টারিয়র সেকেন্ড ইনপুট, এবং মনে করেন এখান থেকে ডাবল ইনপুট নিব। ডাবল ইনপুট নিলে ধরেন 12.5 নিলাম, বাট 12.5 এখানে কি অ্যাজ এ ইন্টিজার অ্যাজ এ স্ট্রিং হিসাবে রিড হবে। তারপর এটাকে মনে করেন আমি ধরেন ইন্ট বি বি দিয়ে এখানে ওটাকে ডাবলে পার্স করে দিলাম, ডাবল ডট পার্স ডাবল, বুঝছেন? করে এই যে ইনপুট টু কে ডাবলে পার্স করে দিলাম। তারপর কি সমস্যা হলো এখানে, পাস টু ইন্ট, আচ্ছা তারপর এই বি এর মানটা প্রিন্ট করে দিলাম। এভাবে হইতে পারে কাজটা, বুঝছেন? ইজি। দেখেন প্রথমে হচ্ছে একটা যে অপশন প্যান নিলাম, একটা ইনপুট ডায়ালগ আসবে, এসে এই মেসেজটা শো করবে ইন্টারিয়র ফার্স্ট ইনপুট। এখানে আমি আমার ফার্স্ট ইনপুটটা দিব, সেটা ইনপুট ওয়ানে অ্যাজ এ স্ট্রিং হিসেবে রিড হবে। তারপর সেই ইনপুট ওয়ান ভ্যারিয়েবলটাকে আমরা ইন্টিজারে পার্স করে ইন্টিজারে অ্যাসাইন করে দিব, তারপর সেটা প্রিন্ট করলাম। এরপর আরেকটা যে অপশন প্যান ডায়ালগ আসবে, বুঝছেন? আরেকটা যে অপশন প্যান ডায়ালগ আসবে, সেখানে হচ্ছে আমার আবার নতুন একটা মেসেজ আসবে, এটারও সেকেন্ড ইনপুট, সেখানে আবার নতুন করে আবার ইনপুট দিব, দেওয়ার পরে ওই ভ্যালুটা হচ্ছে এখানে অ্যাসাইন হয়ে যাবে। তারপর এটাকে ডাবল হিসেবে পার্স করবো, তাহলে এটাকে ডাবল হিসেবে একটা জায়গায় অ্যাসাইন করে দিব, তারপর ডাবল ভ্যালুটাকে প্রিন্ট করবো, বুঝছেন না? তাই তো? জি দেখেন স্যার। এটাকে রান করি, খুব ইজি, আইডিয়াটা খুব ইজি, খুব ইজি। দেখেন প্রথমে একটা ইনপুটের এই দেখেন ইন্টারিয়র ফার্স্ট ইনপুট যে ও আমি এখানে কত ইনপুট দিব, 13, ওকে দিলে বোধ হয় 13 মানটা এখানে প্রিন্ট হওয়ার কথা নিচে, এই যে 13। আর ইন্টারিয়র সেকেন্ড ইনপুট দেখছেন, এই লাইনটা প্রিন্ট করবো, ইন্টারিয়র সেকেন্ড ইনপুট এখানে ধরেন দিলাম 13.55 বা 655, তাহলে সেটা এজ এ ডাবল হিসেবে রিড করে এখানে প্রিন্ট করে দিচ্ছে, এই যে, বুঝছেন? এভাবে দুটা সংখ্যা ইনপুট নেওয়া যাবে এখানে। তো আগের কাজটা যদি করতাম যে দুইটা ইয়া ইনপুট নিব, কি বলে, দুটা ডাবল ইনপুট নিয়ে সামটা প্রিন্ট করে দিব, তাহলে এটা কিভাবে বা দুটা ইন্টিজার, হ্যাঁ ডাবল ইনপুট নিই তাহলে। আচ্ছা এখানে অনেক ঝামেলা আছে, এটা একটু চেঞ্জ করতে হবে। ইন্ট এ দুইটা ডাবল ইনপুট নিব, ঠিক আছে? এটা ডাবল ডাবল ইনপুট নিলে সেটা আবার ডাবলে পার্স করতে হবে কিন্তু, হ্যাঁ, ডাবল ডট পার্স ডাবল, এটা ইনপুট ওয়ান। তাহলে আমার ইনপুট ওয়ান এখান থেকে এটা ডাবল নিলাম, আর ইনপুট টু এখান থেকে আরেকটা ডাবল নিলাম, এই যে। এবার কি করবো, ডাবল সাম সমান হচ্ছে ধরলাম, একদম সিম্পল জিনিস করলাম আর কি, এ প্লাস, তাহলে এস আউট দিয়ে আমরা সামের মানটাকে প্রিন্ট করলাম, এই তো। তাহলে কি হবে, এখান থেকে একটা ডাবল ইনপুট নিবে, এখান থেকে ডাবল ইনপুট যাবে, তারপর এ আর বি এর মানটা যোগ করে দিয়ে সামটা প্রিন্ট আকারে আসবে, দেখি হয় কিনা এটা। প্রথমে একটা যে অপশন প্যান আসবে, দেখেন এখানে আমরা কিছু একটা ইনপুট দিব, ধরেন 12.5, আর আরেকটা যে সেখানে ইনপুট দিব ধরেন 13.6, তাহলে সামটা এখানে প্রিন্ট হওয়ার কথা, এই যে। এই হচ্ছে আইডিয়াটা, শেষ। দেখেন কার কোনো প্রবলেম আছে কিনা। স্যার এর মাধ্যমে কি আমরা কোনো স্ট্রিং নিতে পারি, মানে ওই যে হ্যাঁ লাইন নিতে পারি? ইয়া অবভিয়াসলি তাহলে
তাহলে হচ্ছে দেখি। ওই যে ডাবল ওইখানে স্ট্রিং দিব আর না 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 আর না হচ্ছে না গিয়ে পাস। না 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 না, স্ট্রিং দিব না। কেন স্ট্রিং দিব না বলুন তো? উনি একটা কথা বলছেন যে স্যার খুব সুন্দর একটা প্রশ্ন, এই প্রশ্নটা আমি এক্সপেক্ট করতেছিলাম, থ্যাংক ইউ। যে আমরা এখানে স্ক্যানারের মতো যেরকম একটা লাইন ইনপুট নিয়ে নিছিলাম, এখানে কি সেটা করা যাবে কিনা? আমি বলছি হ্যাঁ করা যাবে। তখন সে বলছে যে তাহলে কি আমরা ওই ডাবলের জায়গায় এখানে স্ট্রিং দিয়ে পার্স করবো? আমি বলছি না। কেন না বলতে পারবেন? স্যার কজ হচ্ছে স্যার পুরো ভ্যালুটা স্ট্রিং আকারে আসবে আর কি। সো স্ট্রিং তো থেকে আর কি আমাদের আর ওই কি জিনিসটা করবো, ভাগ রাইট? নিতে হবে। মানে মেন কথা হচ্ছে আমি যদি একটা লাইন ইনপুট দিতে চাই, ইনপুট 3, ঠিক আছে? তো আমি তো এখানে লাইনটা দিব, রাইট? যখন আমি থার্ড ইনপুট দিব, তাই না? তখন সে কি করবে, পুরো লাইনটাকেই এই স্ট্রিং এ দিয়ে দিবে, বুঝছেন? ইনপুট 3 তে, তাই না? বুঝতে পারছেন? জি স্যার, আমি জি যে স্যার। থার্ড ইনপুট দেবো পুরো লাইনটাকে অ্যাজ এ স্ট্রিং হিসেবে দিয়ে দিবে, তো সেটাকে তো আর পার্স করানোর কিছু নেই, কারণ এটা স্ট্রিং হিসেবেই থাকবে। এখানে পার্সিং এর সমস্যা কেন, পার্সিং করা লাগছে বুঝছেন? কারণ এখানে আপনি যে ডাবল ভ্যারিয়েবলটা দিচ্ছেন স্ট্রিংটাকে সেটাও ডাবল করছে। So, হ্যাঁ ওইখানে স্ট্রিংটাকে ডাবল করতে হবে, কিন্তু এখানে স্ট্রিংটাকে তো আর স্ট্রিং করতে হবে না, তাই না? স্ট্রিং আকারে এটা আছে, দেখেন একটু খেয়াল করে। আমরা ডাইরেক্ট ইনপুট থ্রিটা প্রিন্ট করে দিলেই হয়ে যাবে, বুঝছেন? আর কিছু লাগবে না, দেখেন। জি স্যার, জি স্যার। এরপর আমি আরেকটা কোশ্চেন এক্সপেক্ট করবো, ঠিক আছে, এটা দেখানোর পরে। 13.5, ধরেন এটা 20, আচ্ছা এটা আগেরটা। আবার থার্ড ইনপুটে দেখেন, থার্ড ইনপুটে হচ্ছে আমি দিলাম ধরেন হ্যালো ওয়ার্ল্ড। দেখেন থার্ড ইনপুটে হ্যালো ওয়ার্ল্ড দিচ্ছেন, ওকে দিলে কি হবে, পুরো এই হ্যালো ওয়ার্ল্ড কথাটা ইনপুট থ্রিতে চলে আসবে। দেখেন ইনপুট থ্রি প্রিন্ট করলে পুরো হ্যালো ওয়ার্ল্ড চলে আসে, দেখছেন? দেখছেন? জি তার স্যার। মানে তখন হচ্ছে আপনি ইনপুট থ্রি নিয়ে ডাইরেক্ট কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই লাইনটা নিয়ে ডাইরেক্ট কাজ করতে পারবেন। এক কথা হচ্ছে এখানে সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ড, মানে ওই যে, হ্যাঁ, নেক্সট কোশ্চেন হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ড নেওয়া যায় কিনা, বুঝছেন না? জি কি স্যার। মনে হয়? সেটা তখন লুপ দিয়ে করতে হবে, বুঝছেন? মানে পুরো লাইনটা সে একবারে নিছে তো, বুঝছেন না? পুরো লাইনটা সে একবারে নিয়ে নিছে তো, তো ওইখানে ভাইঙা ভাইঙা লুপ দিয়ে করতে পারেন, বাট এটা আপাতত বলতে না পারবেন, তাও বাসা দেখতে পারেন একটা, ঠিক আছে? যে ধরেন আমি একটা পুরো লাইন দিব হ্যালো ওয়ার্ল্ড, এখন এটা এই পুরো ওয়ার্ল্ড লাইনটা তো সে একবারে রিড করবে ইনপুটে। তো এখন সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ড করে সে কাজ করতে পারে কিনা, বুঝছেন? বা একটা কাজ করতে পারেন, আপনাদের সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ড ইনপুট নিতে হয়, তাহলে প্রত্যেকটা সিঙ্গেল ওয়ার্ডের জন্য একটা করে যে অপশন প্ল্যান রাখতে পারেন, এটাও করতে পারেন। তো বোথ উইল ডু, এইটাই। আর পার্সিং কেন লাগছে সেটা বললাম, যেটা যে পার্সিং এই জন্যই লাগছে কারণ হচ্ছে আপনি যখন যে অপশন প্যান দিয়ে একটা ডাবল ইনপুট নিচ্ছেন বা একটা ইনপুট ইন্টিজার ভ্যালু ইনপুট নিচ্ছেন, কিন্তু সেটা আসতেছে আসলে স্ট্রিং হিসেবে, বুঝছেন? সেটাকে তখন ওই ইন্টিজার বা ডাবলে পার্স করাইতে হয়েছে, এটাই রিজন ছিল পার্স করানো। তাহলে আজকে এই পর্যন্তই, হ্যাঁ, আমরা র্যান্ডনেস নিয়ে শেষ করে দিই। দেখেন আর স্যার কারো কোনো question আছে কিনা? স্যার আমার কোশ্চেনের সমস্যা ছিল। হ্যাঁ, কোশ্চেন সমস্যাটা